আমাদের আজকে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওপর। প্রথমে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিকটা দেখবো, জানবো। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখবো। ইনস্টলেশনের আগে আমরা পিএইচপি রিলেটেড কিছু বেসিক কথাবার্তা বলবো। তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, ড্যাশবোর্ডের পরিচিতি হবে। নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের প্রাইমারি সেটিংস এবং যদি সময় থাকে তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য যে পিএইচপি কোড জানা দরকার, বেসিক পিএইচপি জানা দরকার, সেটা আমরা শেয়ার করব। এবং আফটার দ্যাট আমরা ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টে চলে যাব, আমরা যেটা গত 6 থেকে 7টা ক্লাস ধরে আমরা সেটাকে পিএইচডি এইচটিএমএল এ রূপান্তর করছি। ঠিক আছে, সো আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। সিএমএস মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে wordpress.org এই সাইটে আপনারা আসলে দেখতে পারবেন যে এখানে একটা মেসেজ আছে যে ওয়ার্ডপ্রেস ইজ ওয়েব সফটওয়্যার ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট এ বিউটিফুল ওয়েবসাইট অর ব্লগ। উই লাইক টু সে দ্যাট ওয়ার্ডপ্রেস ইজ বোথ ফ্রি অ্যান্ড প্রাইসলেস অ্যাট দ্য সেম টাইম। তো এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওয়েব বেস সফটওয়্যার প্যাকেজ। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, আমরা এটাকেই বলি শুধু সফটওয়্যার। আর ওয়ার্ডপ্রেস এটা কি সিএমএস। সো ওয়ার্ডপ্রেস যেভাবে আমরা ওয়েবে ইউজ করি, ওয়ার্ডপ্রেস হচ্ছে সেই দিক থেকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। আর যেটা মাইক্রোসফট ওয়ার্ড আমরা ডেস্কটপ পিসিতে ইউজ করি, সেটা কি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। মানে অনেকে আসলে সফটওয়্যার আর ওয়েবসাইট এই দুটোর মধ্যে পার্থক্য বোঝে না, বা দুটোই যে সিমিলার ব্যাপার। একটা ডেস্কটপে ইউজ করি বিধায় এটাকে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলি, বাট আমাদের প্রচলন হয়ে গেছে কি এটা সফটওয়্যার। আর যেটা আমরা ওয়েবসাইটটা ইউজ করি এটাকে বলি আমরা ওয়েবসাইট, বাট দুটোই কিন্তু সফটওয়্যার। ফেসবুক একটা সফটওয়্যার, ওটা হচ্ছে ওয়েব বেস, এটা হচ্ছে ডেস্কটপ বেস। দ্যাট মিনস ওয়েব অ্যাপ্লিকেশন আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আর মোবাইলে যেটা আমরা ইউজ করি এটাকে বলি মোবাইল অ্যাপস বা মোবাইল অ্যাপ্লিকেশন। মানে এই কনসেপ্টগুলো অনেকে এখনও ধরতে পারে না যে আসলে সফটওয়্যার কি আর ওয়েবসাইটটা আবার কি। আমি কয়েকদিন আগে একজনের সঙ্গে কথা কাটাকাটি লেগে গেছিলো যে আপনি বারবার বলতেছেন যে ওয়েবসাইটও একটা সফটওয়্যার, এটা কেমন কথা? ওয়েবসাইট এটা সফটওয়্যার কেমন করে হয়? তো এই ধরনের মানুষকে বোঝানো খুব কঠিন, বাট যারা আমরা কনসাস টাইপের তাদেরকে আমরা ইজিলি বোঝাতে পারবো যে আসলে ওয়েবসাইটও একটা সফটওয়্যার। কারণ আমরা তো ওয়েবসাইটে প্রোগ্রামিং করে তৈরি করছি, ওয়েবসাইটে আমরা গিয়ে আমাদের ডাটা ইনপুট করতেছি, আমরা ফেসবুকে ঢুকে আমাদের স্ট্যাটাস শেয়ার করতেছি, তাই না? সো এটাও একটা সফটওয়্যার। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস আসলে দুটো প্ল্যাটফর্মে কাজ করে। একটা হচ্ছে টোটালি ফ্রি, সেটা হচ্ছে সাবডোমেইন বেস। যেমন আমরা যেমন এই সাইটটা দেখতেছি যে এটা হচ্ছে একটা কি wordpress.org, এইটাই কিন্তু ওয়ার্ডপ্রেসের মেইন সাইট। এছাড়া ওয়ার্ডপ্রেসের আরও একটা সাইট আছে wordpress.com। wordpress.com কাজ কি? এটা হচ্ছে একটা ফ্রি ব্লগ পাবলিশিং প্ল্যাটফর্ম, ফ্রি, যেটা ওয়ার্ডপ্রেসের সাবডোমেইন দিয়েই কাজ করতে হবে। যেমন আপনার দরকার, সাপোজ আমার যেমন একটা সাইট আছে যে aisshaun.wordpress.com, যেমন আমরা blogger.com, যেমন আপনার যে কারো নাম .blogger.com, এই যে সাবডোমেইন বেস। সো wordpress.com সাইটটা কিন্তু সেটাই আমাদেরকে প্রোভাইড করে যে আমরা যদি চাই যে একটা সাইট ক্রিয়েট করবো, সাইটটা ক্রিয়েট করতে চাইলে, যদি ওয়ার্ডপ্রেসের আন্ডারে সাইটটা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে wordpress.com এসে ক্রিয়েট করতে হবে। কিন্তু wordpress.com এর লিমিটেশন অনেকগুলো। যেমন আপনি wordpress.com এ নিজের ইচ্ছা মতো কোনো কোড চেঞ্জ করতে পারবেন না, এর জন্য নিজে পার্সোনালি কোনো হোস্টিং ইউজ করতে পারবেন না, এখানে যা লিখছেন সেগুলো কখনো আপনি এক্সপোর্ট করতে পারবেন না। এবং যদি একটু এদিক সেদিক করেন সাইটটা দিবে ব্যান করে। আবার যদি আপনি এখানে একটা কাস্টম ডোমেন অ্যাড করতে চান ওদের কাছেই অ্যাড করতে হবে। এছাড়াও ওয়ার্ডপ্রেস মনে করেন যে ওদের যে প্লাগইন এবং থিম ডিরেক্টরি, যেটা একটু পরে আলোচনায় আসবো, ওই ডিরেক্টরিতেই যেই থিম আর প্লাগইনগুলো আছে অনলি সেগুলোই আপনি ইউজ করতে পারবেন। থার্ড পার্টি কোনো থিম প্লাগইন কিছু ইউজ করতে পারবেন না। তার মানে এই যে wordpress.com, এটার আন্ডারে আপনি যে সাইটটা পাবেন, যে মনে করেন যে যেটাই পান না কেন, সো এটার পুরো কন্ট্রোল ওদের হাতেই, আপনার কোনো স্বাধীনতা এখানে নেই। ওয়ার্ডপ্রেসে আপনি যখন রেজিস্টার করবেন বাই ডিফল্ট আপনি পাবেন এখান থেকে 3 GB ফাইল হোস্টিং। আপনি এখানে 3 জিবির মধ্যে যা খুশি করতে পারেন ফ্রি, বাট ওভার করলে আপনাকে স্পেস কিনতে হবে, এবং খুব বেশি যদি স্প্যামিং করেন সাইটটা টোটালি বন্ধ করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টের একটা সাইট। আপনি কাস্টম ডোমেইন ইউজ করতে পারবেন, কিন্তু ওদের কাছে কিনতে হবে গিয়ে, আপনি বাইরে কিনতে পারবেন না। তবে যদি বাইরে নিতে চান তাহলে ওদেরকে এক্সট্রা পে করতে হতে পারে। আমি যদিও বাইরের সিচুয়েশনটা জানি না, বাট এক্সট্রা আপনাকে পে করতে হতে পারে, এবং সেটাও অনেক হাই ডিমান্ড। আবার আরও একটা মনে করেন যে একটা খুব সিমিলার নেম, আপনার নামটা পেয়ে গেছেন, আপনার পছন্দ হয়েছে নামটা, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যখন পছন্দ হয়ে গেছে আপনি এবং আপনার সাইটটা অলরেডি সাবডোমেনে অনেক পপুলার, আপনি যখন ওই ডোমেনটা রেজিস্টার করতে যাবেন, যদি ডোমেনের দাম হয় $10, আপনাকে বলবে $50, কারণ আপনার সাইটটা পপুলার, আপনি অলরেডি সাইটটা একটা প্রিমিয়াম ডোমেন নিতে চাচ্ছেন। মানে অনেক পলিসি করে এগুলো, ওই অ্যাজ লাইক আপনার blogger.com এরকম করে।
কিন্তু blogger.com ওয়ার্ডপ্রেসের মতো এত না, যেমন থার্ড পার্টি, ওখানে থার্ড পার্টি থিম আপনি অ্যাড করতে পারবেন, নিজের ইচ্ছা মতো কন্টেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন, নিজের ইচ্ছা মতো কোড এডিট করতে পারবেন, ঠিক আছে। ওই দিক থেকে blogger.com হচ্ছে ফ্লেক্সিবল, কিন্তু ওয়ার্ডপ্রেস.com সেদিক থেকে ফ্লেক্সিবল না। তবে ওয়ার্ডপ্রেস.com-এর এই ফ্রি প্ল্যাটফর্মে কাজ করলে কী হবে, আপনি যখন সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইট করবেন, যেমন আমরা যে থিমটা ডেভেলপ করতেছি এটা ডেফিনেটলি একটা আমরা সাইটে আপলোড করব, তাই না? সো ওয়ার্ডপ্রেস.com আপনাকে যে জিনিসটা দিবে সেটা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস.com আপনি যখন ইউজ করবেন, এটা কীভাবে কাজ করে আপনি জানতে পারতেছেন। সো যখন আপনি সেলফ হোস্টেড সাইটে যাবেন ওই সফটওয়্যারটা নিয়ে, তখন কিন্তু এই হুবহু মানে পয়েন্ট টু পয়েন্ট ফিচারগুলো ওখানেও পাবেন। আপনি ফ্রি হোস্টিংয়ে অভ্যস্ত হয়ে গেলেন, দেন আপনি এখন থিম ডেভেলপ করলেন, ওয়ার্ডপ্রেস আপনার নিজের সার্ভারে ইনস্টল করলেন, থিম আপলোড দিলেন, কন্টেন্ট যে লিখবেন, এখন তো কন্টেন্ট লিখতে হবে আপলোড দেওয়ার পর। এখানে এই ওয়ার্ডপ্রেস.com-এ যা দেখছেন যেভাবে করে করছেন ওইখানেও তা, মানে দুটো প্ল্যাটফর্মে সেমভাবে কাজ করে। আর এটা ফ্রি এবং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো আছে। আর যেটা সেলফ হোস্টেড, যেটা আপনি নিজে ডোমেন কিনবেন, নিজে হোস্টিং কিনবেন, করে সাইট আপলোড দিবেন, দুভাবে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। ফ্রি ডোমেন ফ্রি হোস্টিং পাওয়া যায়, আবার পেইড ডোমেন হোস্টিংও করা যায়। কিন্তু ফ্রি ডোমেন ফ্রি হোস্টিংয়ের ব্ল্যাকিংস হচ্ছে যে কোনো সময় সাইটটা ডাউন হয়ে থাকতে পারে। ফ্রি মানেই ফ্রি, বুঝতেই পারতেছেন। তারপরে অনেক অ্যাডভান্স ফিচারগুলো পাবেন না যেটা ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে, অলওয়েজ আপ টু ডেট পাবেন না, আবার হ্যাক হয়ে গেলে তো আরেক সমস্যা। কিন্তু সেলফ হোস্টেডের মধ্যে আপনি টোটাল কন্ট্রোল পাবেন, আপনার ইচ্ছা মতো আপনি একটা সাইটে ডোমেন চেঞ্জ করতে পারবেন, ওই সাইটের কন্টেন্ট আপনি আরেকটা সাইটে নিয়ে যেতে পারবেন, ইচ্ছা মতো থিম প্লাগ ইন যা কিছু খুশি, মানে আপনার যা খুশি আপনি তাই করতে পারবেন, ঠিক আছে। মানে আপনার সেলফ হোস্টেড সাইটের সুবিধা আনলিমিটেড সুবিধা আপনি নিতে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু যখন আপনি ওয়ার্ডপ্রেস হোস্টেড সাইটে আসবেন, যেমন ওয়ার্ডপ্রেস.com, এখানে কিন্তু রেস্ট্রিকশন আছে। তবে এটা অনেকে ইউজ করে যে আমার টাকা পয়সা খরচ করার দরকার নেই, আমার লিখা হলেই হলো। সো ওয়ার্ডপ্রেস প্র্যাকটিসের জন্য এখানে আসতে পারে, এটা প্র্যাকটিসের জন্য গুড সাইট। আপনি এখানে অভ্যস্ত হলেন, দেন আপনি একটা নিজস্ব সাইট তৈরি করলেন। এখন এমনটা হতে পারে যেমন আপনারা থিম ডেভেলপমেন্ট শিখবেন, সো থিম ডেভেলপমেন্ট লোকাল হোস্টে শিখছেন, কিন্তু আপনার দরকার আগে ওয়ার্ডপ্রেসের সঙ্গে অভ্যস্ত হওয়া, ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে। আপনি এই ওয়ার্ডপ্রেস.com-এ এসে আপনি একটা সাইট তৈরি করেন, ওয়ার্ডপ্রেস.com-এ এসে একটা সাইট তৈরি করবেন, করে মনে করেন যে এই যে এখান থেকে নিলে এটা নতুন সাইট তৈরি করতে দিবে, এই যে ক্রিয়েট না, এটা একটা সাইট অলরেডি এখানে আছে। তো মনে করেন আচ্ছা এখান থেকে নিতে হবে, মানে আপনি যখন রেজিস্টার করবেন তখন রেজিস্টার করলেই আপনাকে দেখাই দিবে যে আসলে ব্যাপারটা কী। এখানে আপনি এই একটা অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে আপনি অনেকগুলো সাইট এই একটা অ্যাকাউন্টে আপনার থেকে নিতে পারবেন, আপনার নিজের নামে, আপনার ফ্যামিলির নামে, আপনার অফিস আদালত যত খুশি আপনি সবগুলোর নাম থেকে আপনি এভাবে করে সাইটের নাম নিতে পারবেন, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে, ঠিক আছে। সো তাহলে যেটা বললাম যে আপনার যেমন মনে করেন যে সেলফ হোস্টেড সাইটের সুবিধা যেমন আছে, আবার ওয়ার্ডপ্রেস হোস্টেড সাইটেরও সুবিধা সেভাবে আছে, কিন্তু প্রতিটারই ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন আপনাকে সেলফ হোস্টেড সাইট যখন করতে যাবেন তখন ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, ফ্রি ডোমেন হোস্টিং তো আপনাকে ভালো সার্ভিস দিবে না, সো এগুলোর কস্ট বেয়ার করতে হবে। তারপরে সার্ভার যদি কোনো ডাউন হয়ে যায় সেটা চিন্তা করে মাথায় রাখতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেসের সার্ভার ডাউন হবে না, একমাত্র যদি না কখনো ওরা ডাউন করে রাখে, ওয়ার্ডপ্রেসের সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। মানে সার্ভার ডাউন হওয়া, হ্যাক হওয়া এইগুলো থেকে আপনি টোটালি নিশ্চিত। মানে যার সুবিধা যেমন সে সেইভাবে করে কাজ করবে, এটাই হচ্ছে নিয়ম। যে আপনার সুবিধা হচ্ছে কি ফ্রি হোস্টিংয়ে আমি অভ্যস্ত হবো, কারণ ওয়ার্ডপ্রেস.com এসে আপনার নিজের সাইট তৈরি করেন, কোনো সমস্যা নেই, অভ্যস্ত হলেন। এখন আপনাকে এখন পেইড হোস্টিংয়ে যেতে হবে, আপনি যদি যেতে চান পেইড হোস্টিংয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমাদের বেসিক যে ইন্ট্রোডাকশন ছিল সেটা। আরও অনেক ইন্ট্রোডাকশন দিতে গেলে টোটালি একটা পুরো ক্লাস চলে যাবে, তারপরও শেষ হবে না। কিন্তু এত ইন্ট্রোডাকশনে পড়ে থাকলে আমাদের চলবে না, আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করা, তাই না। সো থিম ডেভেলপ যদি করতে হয় তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, ওয়ার্ডপ্রেস টোটালি পিএইচপি নির্ভর একটা সফটওয়্যার। সো ওয়ার্ডপ্রেসকে রান করতে হলে আমাদেরকে অবশ্যই পিএইচপি ইনস্টল থাকতে হবে পিসিতে, এবং একটা সার্ভার রাখতে হবে, কারণ ওয়ার্ডপ্রেস ডাটাবেসের উপর ডিপেন্ড করে কাজ করে। সো পিএইচপি এবং মানে ডাটাবেস দুটোর কানেকশন থাকতে হবে সার্ভারে। তো আমরা যদি এই লোকাল পিসিটাকে সার্ভারে রূপান্তর করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদেরকে একটা লোকাল সার্ভার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আর আমাদের উইন্ডোজ পিসির জন্য লোকাল সার্ভার যে সফটওয়্যার প্যাকেজটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সাম্প আর একটা হচ্ছে ওয়াম্প সার্ভার। সো আপনি যেটা খুঁজে সেটা ইউজ করতে পারেন, মানে দুটোই অ্যাপাচি, মাইএসকিউএল, পিএইচপি এবং আদার্স যে সফটওয়্যার প্যাকেজগুলো দেয় দুটোই দেয়, মানে ওয়াম্পও দিবে এবং এক্সাম্পও দিবে, আপনাদেরকে জাস্ট ইউজ করতে হবে কোনটা আপনার দরকার। তবে আমি শুরু থেকেই অভ্যস্ত হচ্ছে ওয়াম্প সার্ভারের উপরে, এক্সাম সার্ভার আমার কাছে একটু কমপ্লেক্স মনে হয়, মানে মাঝে মাঝে মনে হয় যে ওর ইন্টারফেসের সঙ্গে অভ্যস্ত না, এই জন্যই হয়তো মনে হয়। বাট আমি ওয়াম্পের সঙ্গে অভ্যস্ত এবং ওটাতে কাজ করতে আমি খুব ফ্লেক্সিবল বোধ করি। না ওভারঅল কাছাকাছি, কিন্তু ওই ইন্টারফেসের সঙ্গে আমি পরিচিত না, মানে একটু ডিফারেন্স আছে।
দেখা যায় আমরা যেমন ওয়ার্ম সার্ভারের আমাদের যেটা সাইট ডিরেক্টরি হয় www, এটা হচ্ছে সাইট ডিরেক্টরি, কিন্তু ওয়ার্ম এক্সাম সার্ভার হয় htdocs। এটা কোনো সমস্যা না, ব্রাউজ করলে আসে, কিন্তু পোর্টের ক্ষেত্রে কিছুটা হয়তো পার্থক্য আছে। তারপরে মনে করেন যে ইন্টারফেসগত পার্থক্য আছে, তো যেটাতে অভ্যস্ত সেটাতেই আমি সবসময় ইউজ করে গেছি। তো যাই হোক, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস আমাদের লোকাল সার্ভারে ইনস্টল করব, না হলে আমরা ওয়ার্ডপ্রেসকে রান করাতে পারবো না, এবং আমরা ওয়ার্ডপ্রেস থিম যে তৈরি করবো সেই থিমটাও আমরা অ্যাক্টিভেট করতে পারবো না, কারণ থিমটাও আমরা তৈরি করবো পিএইচপির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো আমাদের বেসিক কাজ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করার পূর্বে আমাদেরকে আগে আমাদের লোকাল পিসিটাকে একটা লোকাল সার্ভারে রূপান্তর করতে হবে। আর এই লোকাল সার্ভারটা তৈরি করতে আমরা দুটো সফটওয়্যার নিতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ম সার্ভার আর একটা হচ্ছে এক্সাম সার্ভার। আপনারা ওখানে আইএএস হবে না, আইএএস তো আপনাকে ইয়ে দিবে, ওই যে কি বলাটাকে ASP.NET সার্ভার দিবে, আইএএস আপনাকে এটা দিবে না। তবে দিলেও আপনি কনফিগার করে দিতে হবে, মানে এটা এত সহজ হবে না। ঠিক আছে, এত সহজ হবে না এটা। না, এটা তো খুব কঠিন কিছু না। হ্যাঁ, তো এখানে দেখেন যে ওয়ার্ম সার্ভার যখন আপনারা আসবেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অলওয়েজ ওয়ার্ম সার্ভার ইউজ করতে, কারণ এক্সাম সার্ভারে অনেক ঝামেলা আছে। আমি পার্সোনালি যেহেতু এক্সপার্ট নই এক্সাম্পের উপরে, সো আমি ওটা আপনাদেরকে টোটালি বোঝাতে পারবো না। আমি যদি ওয়াম্পের উপরে আমার এক্সপিরিয়েন্স আছে, সো আমি ওয়াম্পের উপর আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে এক্সাম সার্ভারে আপনারা দেখেন, ওয়ার্ম সার্ভারে আপনারা দেখেন যে এখানে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে wamserver.com/en। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সো এখানে ইএন তারপরে আরও যে যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সাইটটা ওপেন হবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াম্পের হোম পেজ, এখন লোড হয়নি, লোড অফ পুরোটা। হ্যাঁ, না ওয়েবসাইট মানে সফটওয়্যারটার হোম পেজ, সফটওয়্যারটার অফিসিয়াল সাইট এটা। ওই যে ওয়ার্ম সার্ভার যেটা আমরা ইনস্টল করবো সেটার অফিসিয়াল সাইট হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ম সার্ভারের অফিসিয়াল সাইট। সো অফিসিয়াল সাইট আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন যেন অফিসিয়াল সাইট থেকে সফটওয়্যারটা ডাউনলোড করেন, কারণ থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করতে গেলে অনেক সময় দেখবেন ভাইরাস এফেক্টেড আছে, তো সেই ক্ষেত্রে ঝামেলা হবে। এখানে কথা হচ্ছে যে ওয়ার্ম সার্ভারে দুটো ভার্সন কাজ করে, একটা হচ্ছে 32 বিটের আর একটা হচ্ছে 64 বিটের। আপনার উইন্ডোজ পিসি বা আপনার অপারেটিং সিস্টেম যে কনফিগারেশনের, সেই কনফিগারেশনের সফটওয়্যার প্যাকেজটা ডাউনলোড করতে হবে। এখন আপনি যদি লিনাক্স চালান তাহলে তো ওয়ার্ম কাজ করবে না। ওর জন্য আছে ল্যাম্প ভার্সন, LAMP, ল্যাম্প ভার্সন আছে। দেন আপনি যখন ম্যাক চালাবেন ওর জন্য আছে ম্যাম্প ভার্সন, MAMP, মানে অপারেটিং সিস্টেমের সঙ্গে সঙ্গে প্রথম অক্ষরটা করে চেঞ্জ হয়ে যাবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে সফটওয়্যারটা, আপনারা জাস্ট এখান থেকে মনে করেন স্টার্ট ইউজিং ওয়েব সার্ভার এখানে যাবেন, অথবা যে ডাউনলোড যে লিঙ্কটা আছে এই ডাউনলোড লিঙ্কটা যাবেন। ডাউনলোড লিঙ্কটা গেলে আপনি দেখা দিবে যে কোন মানে কনফিগারেশনটা দেখা দিবে, যেটা হচ্ছে 32 বিটের জন্য এবং PHP ভার্সন 5.5 সাপোর্ট করে এটা। আর টোটাল ওয়াম্পের ভার্সন হচ্ছে যে 2.25, আর এটা হচ্ছে 34 বিটের, এটাও PHP 5.5, বাট এটা হচ্ছে 64 বিটের। ঠিক আছে, এবং এখানে দেখা দিচ্ছে যে অ্যাপাচি ভার্সন কত, MySQL ভার্সন কত, PHP MyAdmin, তারপরে কি SQL বার্ডি আছে, যাই হোক এখানে এটা ডাটাবেস রিলেটেড আরও টুলস আছে সেগুলো। তো এখানে সবগুলো ভার্সন দেখা দিচ্ছে, আপনার যেটা দরকার আপনি সেটা ডাউনলোড করবেন। ঠিক আছে, এখন যদি আপনি না বুঝেন যে আসলে আপনার উইন্ডোজ পিসিটা কত বা আপনার অপারেটিং সিস্টেমটা ঠিক কত ইয়েতে চলে, কত বিটে চলে, তাহলে আপনাকে জাস্ট মাই কম্পিউটারে রাইট ক্লিক করে আপনাকে দেখতে হবে যে আসলে অপারেটিং সিস্টেমটা কত বিটের। ঠিক আছে, এখান থেকে দেখে নিতে হবে যে 64 বিট অপারেটিং সিস্টেম, দ্যাট মিনস আমাদের 64 বিটের সফটওয়্যার ইনস্টল করতে হবে, নাহলে কাজ করবে না। ঠিক আছে, এখানে যদি 32 বিট দেখেন তাহলে 32 বিটে ডাউনলোড করতে হবে আপনাকে। আচ্ছা, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করাও আছে। সো ডাউনলোড যখন করবেন একটা ফাইল পাবেন যে ওয়ার্ম সার্ভার ভার্সনের সঙ্গে, আপনি যেখানে ডাউনলোড করবেন সেখানে পাবেন। সো আমি জাস্ট ডাউনলোড হওয়ার পর সেই ফাইলটা দেখতে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি।
ডাউনলোড করলে আপনি এটা তো জিপ করে রাখা আছে, সমস্যা নেই। আনজিপ অবস্থায় এই যে এরকম পাবেন, হ্যাঁ। মানে আমি যদি এটাকে দেখাই, এটা 2.24, এটা 2.4 ভার্সন। সো এটা দেখতে এমনটা আপনারা যখন 2.5 ডাউনলোড করবেন ঠিক হুবহু এমনই পাবেন। এটা 64 বিটি পাবেন, আপনারা কাছে 2.5 পাবেন। ক্লিয়ার? সো যখন আপনি এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনাকে এটা ইনস্টলেশন উইন্ডো দিবে। এই যে পারমিশন চাইবে, পারমিশনটা ইয়েস করবেন। আমার ইনস্টল করা আছে, তারপর আমি ওভাররাইট করতেছি আবারও। আচ্ছা, এখানে তখন নেক্সট করতে হবে, নেক্সট অ্যাকসেপ্ট করলেন, করার পর এটা সেভ হবে কোথায়, সি ড্রাইভের ওয়াম্প নামে একটা ডিরেক্টরি তৈরি করে দেবো, সেখানে সেভ দিবেন। এটা চেঞ্জ করবেন না কিন্তু, বাই ডিফল্ট রেখে দিবেন। গেল। এখন বলতেছে কুইক লঞ্চ আইকন করবেন নাকি ডেস্কটপ আইকন করবেন, কোনটা? কুইক লঞ্চ আইকন কিন্তু এই দেখলো টাস্ক বারে যে আইকনগুলো আছে সেগুলো, আর ডেস্কটপ আইকন তো বুঝতেই পারতেছেন ডেস্কটপ আইকন। তো আমরা কোনোটাও নিব না, দরকার নেই আমাদের। বা আপনি যে চান ডেস্কটপ আইকন নিলেন, নেক্সট করেন, তারপর এখন নেক্সট করেন। এখন ও এটা প্রাইমারি ইনস্টলেশন কনফিগার করবে। এখানে মিনিট খানিক সময় নিবে ইনস্টল করতে। আমার ইয়েতে তো হ্যাঁ জ্যামটা করা আছে অলরেডি। জি হ্যাঁ, যদি যারা আপনি যদি ওর সঙ্গে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে অভ্যস্ত। আমার মেইন পয়েন্টটা হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন একটা লোকাল সার্ভারের ভিতরে। এখন লোকাল সার্ভারে কোথায় গিয়ে ইনস্টল করবেন এটাই দেখার পালা, তাই না? তো হ্যাঁ, তাহলে সমস্যা নেই, আপনি জ্যাম্পে করেন, সমস্যা নেই। জ্যাম্পের কোথায় ইনস্টল করবেন? এইচটি ডক্সের ভিতরে গিয়ে পেস্ট করে দিবেন। ওয়াম্পের চাইতে কিন্তু ভাই জ্যামটা আপডেট। মনে করেন আপনার ওয়াম্পটা তো হচ্ছে ওএস, না এটা বলা যায় না। হ্যাঁ বলে জ্যাম্পের মধ্যে জাস্ট এক্সএমএলটা এক্সট্রা দেওয়া আছে, এটা ওয়াম্পের মধ্যে। যেমন মনে করেন আপনার লিনাক্সের জন্য যে আলাদাভাবে এটাকে ডাউনলোড করতে হবে, কিন্তু পারে না। সরি, ও ওইটা মানে ওটা ক্রস ক্রস আচ্ছা আচ্ছা, কোর্স অপারেটিং। এটা পরে করেছে, এটা রিসেন্টটা করেছে না তাহলে তো আমি এটা শুনিনি আগে যে ক্রস করছে। এই জিনিসটা হ্যাঁ, আমার অবশ্য কনফিউশন ছিল যে জ্যাম্পের জন্য আবার ক্রস প্ল্যাটফর্ম কি। জ্যাম্পের যে এক্সট্রা সামনে লেখা আছে না, ওটার মিনিংটাই হচ্ছে ক্রস। তারপরে তারপরেরগুলো হচ্ছে ওই যে পিএইচপি মাইস্কুয়েল, হ্যাঁ পরেরগুলো যেটা আছে সেটা। আচ্ছা দেখি, তাহলে টেস্ট করে দেখবো একবার। না অভ্যস্ত হওয়ার কোনো ব্যাপার না, আপনি 10-15 মিনিট নাড়াচাড়া করলেই এটা না। আবার ওইটা আবার অন্য ড্রাইভেও ব্যবহার করা যায়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওটা ড্রাইভটা অন্য ড্রাইভও ডাইরেক্টরি চেঞ্জ করা যায় আর কি। ওইটাতে হ্যাঁ, ওটাতে ডাইরেক্টরি চেঞ্জ করা যায়। তবে কিছু মানে আমি চেঞ্জ করে দেখিনি কখনো, আমি অলওয়েজ সিকে রেকমেন্ড করি। ওয়াম্পেও চেঞ্জ করা যায়। না আমি কখনো চেঞ্জ করে দেখিনি, ওই জন্য বললাম যে আসলে এই ফাইলগুলো কি করে যে ওরা তো রুট ফাইলকে খোঁজে অলওয়েজ, ওই জন্য সিটি রেখে দিই সবসময়। মানে কিছু কিছু পিসির কারণে রুট ফাইল না হলেও হয়, আমি একদম ডিরেক্টরির মধ্যে করেছি। মানে আপনি একদম ডিরেক্টলি ওই ফোল্ডারটা ব্রাউজ করেন। মানে ওয়াম্প দেখা গেছে সিতে দিলেই প্রবলেম। আবার আমার জ্যাম্পে আরেকটা সমস্যা হয়, পোর্ট যদি না মিলে তখন পোর্ট না মেলার কারণ আছে। আপনি যদি স্কাইপ ইউজ করেন ঝামেলা করবে। আমি সেই কনফিগারেশনটা হ্যাঁ আমি সেই কনফিগারেশনটা দেখা দিচ্ছি যার। হ্যাঁ, এই যে এখানে একটা সেটআপ দেখেন, যখন যদি আপনার পিসিতে ইনস্টল থাকে অলরেডি এটা, তাহলে কিন্তু এরকম একটা ইনস্টলেশন ওয়ার্নিং দিবে যে আপনি অলরেডি ওভাররাইট করতে যাচ্ছেন কি না। যদি ইনস্টল থাকে তাহলে আপনাদের এটা আসবে। আমার যদি ইনস্টল আছে, আমার আসছে, তো আমি ইয়েস করলাম। জ্যাম্পে ওভাররাইট করতে দেয় না, হ্যাঁ ইনস্টল করে ইনস্টল করা যায়। তাই মানে আপনি ইনস্টল করেছেন কিন্তু আনইনস্টল করে। ভালোই তো। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনি যখন মনে করেন ইনস্টল আছে এখানে, এবং আপনার রুট ডিরেক্টরিতে অনেক ইম্পর্টেন্ট ফাইল ডেটাবেস সব আছে, ভুলেও রিইনস্টল দিবেন না, একদম সব ধুয়ে নিয়ে চলে যাবে। আমি লাস্ট টাইম মানে এই যে উইন্ডোজ অন সেটআপ দিছি, মানে আমার গত 1 বছরে যত ডেটাবেস ছিল সবগুলো চলে গেছে। আমার একদম খেয়াল ছিল না যে আমার ওয়ার্ম সার্ভারে কোনো ফাইল ছিল। ওটা রিকভারি করলে সব ম্যাক্সিমাম টাইমে ফাইল করাপ্ট হয়ে যায়। তো যাই হোক, আর এটা উইন্ডোজ আমি ফেলে দিছি। কিন্তু জ্যাম্পে হ্যাঁ আপনি ফাইলটা আলাদা করে দিবেন। ওয়াম্পে তো টমক্যাট নেই না ভাই? কি টমক্যাট নামে কোনো সার্ভিস নেই না। সেক্ষেত্রে আপনি উইন্ডোজ দেওয়ার পরে সব ডেটাবেস চলে গেল, সেক্ষেত্রে এটা রিকভার করার অপশন কি উইন্ডোজের? উইন্ডোজের রিকভারি সফটওয়্যার অনেক আছে, কিন্তু ওটা দিয়ে খুব বেশি রিকভার হবে বলে আমার মনে হয় না, কারণ এটা তো আমি বলতে চাচ্ছি যে উইন্ডোজ দেওয়ার আগে কি ডেটাবেসগুলো হ্যাঁ এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্ট করে নিলে হয়ে যাবে। এক্সপোর্ট করতে হবে, ফাইলগুলোকে সব কপি করে হ্যাঁ। নেবেন, পরে আবার যখন করবেন দিলে আবার ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, তো আমরা এটাকে জাস্ট লঞ্চ অবস্থায় রেখে ফিনিশ করি। ইয়েস করলাম। আচ্ছা, ইয়েস করার পরে আমরা এখানে আমাদের স্ক্রিন রেকর্ডারে আসছে না, কিন্তু আপনারা এখানে খেয়াল করেন যে আপনার টাস্কবারে এই যে ওয়ার্ম যে নামটা আছে, ওয়ার্ম সার্ভার কিন্তু দেখাচ্ছে এখানে যে অফলাইন, বাট অ্যাকচুয়ালি কিন্তু অনলাইন আছে। এই সবুজ ইন্ডিকেটর মানে কিন্তু অনলাইন, তাই না? তো আমরা এখন যদি আমাদের
ফোল্ডারে আসি এবং আমরা এখানে টাইপ করি লোকাল হোস্ট টাইপ করলাম, জাস্ট লোকাল হোস্ট, আর কিছু না। দেখি আসলে অনলাইন না অফলাইন, আসলে কিন্তু অনলাইন আছে, তাই না? এখানে কিছু সময় ও নেয়, কিছু সময় নেয়। আপনি এটাকে জাস্ট রাইট ক্লিক করে এখানে স্টার্ট অল সার্ভিস দিয়ে দিন, সমস্যা নেই। এই মেসেজটার কোনো ফ্যাক্টর না, আপনার কথা হচ্ছে এইটা আসে কি না। হ্যাঁ, এখানে আরও একটা ব্যাপার আছে যে আসলে অ্যাকচুয়ালি আপনি দেখেন পিএইচপি মাইডমিন যায় ঠিকভাবে ঢুকতে পারে কিনা। যদি পিএইচপি মাইডমিনে ঠিকভাবে ঢুকতে পারে তাহলে মনে করেন যে প্রবলেম নাই, কারণ অনেক সময় ইনস্টল ঠিক থাকে কিন্তু পিএইচপি মাইডমিনে ঢুকতে পারে না। এত স্ক্যান করে ভাইরাস রিমুভ করলাম, এখনও ভাইরাসের দেখা মিলতেছে। অলওয়েজ খেয়াল করবেন লোকাল হোস্টের বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে কি ব্ল্যাঙ্ক থাকে। এটা যখন এই ওয়ার্ম সার্ভার আপডেট ভার্সনগুলোতে লগ ইন করতে বলে, কিন্তু আগে যে ভার্সনগুলো ছিল লগ ইন করতে বলতো না, সরাসরি ঢুকে যেত। তো আমরা এটাকে জাস্ট গো করি। আপনি চাইলে আপনার পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, লগ ইন হয়ে গেছে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনার এই যে আইকনটা যেটা এখানে আছে এটা সবুজ হচ্ছে না, কারণ আপনি যদি স্কাইপ ইউজ করে থাকেন বা যেই সফটওয়্যারগুলো পোর্ট 8-এর কোড ইউজ করে, আপনি তো জানেন না কোন সফটওয়্যারটা পোর্ট 8 ইউজ করে, তাই না? সো ম্যাক্সিমাম টাইম আমরা স্কাইপের জন্য আটকায় যাই, স্কাইপের জন্য অথবা ইয়াহু মেসেঞ্জার, ঠিক আছে? এদের পোর্টগুলো অলওয়েজ এরা 8 ইউজ করে থাকে। আমি ম্যাক্সিমাম সময় দেখছি স্কাইপে। সো আপনারা কি কাজটা করবেন যে আপনারা স্কাইপটা অন করে টুলস থেকে অপশনসে যাবেন। না, অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে এই পোর্ট প্রবলেম করতে পারে। কানেকশন দেখা যাবে যে আপনি যে ফাইলটা ইনস্টল করছেন ওই ফাইলটা করাপ্টেড ছিল, অথবা আপনার পিসিটা ঠিকভাবে রিস্টার্ট হয়নি, এইগুলো অনেক কারণে হতে পারে। তো স্কাইপের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা টুলস থেকে অপশনে যাব, অপশনে যাওয়ার পর অ্যাডভান্স, ঠিক আছে? অ্যাডভান্সে যাওয়ার পর কানেকশন। এই যে এখানে কিন্তু বাই ডিফল্ট এটাকে চেক করা থাকে। এই চেক যদি করা থাকে তাহলে কখনোই আপনার ওয়ার্ম সার্ভার ঢুকবে না, মানে আপনাকে পেজই দিবে না, লগ ইন করার পেজই দিবে না। হ্যাঁ, মানে এই পেজটাই দিবে না, এই পেজটাই সে দিবে না, ঠিক আছে? এই পেজটাই দিবে না। সো আপনাদেরকে অলওয়েজ কনসিডার করতে হবে যে এইটাকে আনচেক করবেন, চেক করে সেভ দিবেন, এবং যখন সেভ দিবেন ও বলবে যে পরবর্তী লগ ইনে এই সেভ চেঞ্জটা অ্যাক্টিভেট হবে। তো আপনি জাস্ট এসকেপ থেকে লগ আউট করে আবার লগ ইন করবেন অথবা পিসি রিস্টার্ট দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। দেন আপনার এই পেজটা রান করবে। আর ওই স্কাইপে কোনো প্রবলেম হয় না ওটা বুঝাই না, এসকেপ প্রবলেম না, এসকেপ তো থার্ড পার্টি পোর্ট ইউজ করে। কিন্তু ওটা দেখেও কাজ করে না, আমি জ্যাম্পের কথা জানি না, আমি এক্সাম্পল আরে ম্যাপের কথা বলতে যে আপনার যে আছে আইনেট ফাইল অথবা যে কনফিগারেশন ফাইল, হ্যাঁ হ্যাঁ, পিএসপি কনফিগ, হ্যাঁ পিএসপি কনফিগ। আচ্ছা, না ওখানে মেইন পিএসপি কনফিগারেশন চেঞ্জ করলে আমাদের ঝামেলা হতে পারে। সো পিএসপি আইনে ওয়াম্পের পোর্ট চেঞ্জ করলেই সমস্যা হয় বরং বেশি, হ্যাঁ অন্যগুলোর সমস্যা। হ্যাঁ, সো আমরা এগুলোকে অলওয়েজ এইভাবে করে রেখে দিই। দেখা যাবে যে আপনি পরস্পরকে বুঝতে পারছেন যে সমস্যা নাই, কিন্তু অ্যাট দ্য ইন যখন একদম ফাইনাল স্টেজে চলে গেলেন, কোনো একটা প্যাকেজ তৈরি করতে যাবেন, তখন যে দেখবেন ঝামেলা করতেছে। সো এদের কনফিগারেশনগুলো খুব কম সময় চেঞ্জ করার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক, তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট এবং আমাদের ওয়ার্ম সার্ভার কিন্তু রান করছে, তাই না? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কি হচ্ছে যে ওই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে আমাদের পিসিতে ইনস্টল করা, তাই না? তো ইনস্টল করতে গেলে কোথায় ইনস্টল করবেন? অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লোকাল হোস্টে যেতে হবে। লোকাল হোস্টে গিয়ে দেখবেন যে ওয়ার্ম নামে একটা ফাইল তৈরি হবে, আর আপনি যদি এক্সাম ইনস্টল করে থাকেন তাহলে এক্সাম নামে হবে, ঠিক আছে? এই যে ওয়ার্মে ঢুকবেন, আর সেই ক্ষেত্রে এক্সাম, আর এখান থেকে ওয়ার্ম যদি ইনস্টল হয়ে থাকে তাহলে এখান থেকে www এই ডিরেক্টরি ঢুকতে হবে আপনাকে। আর এক্সাম্পের ক্ষেত্রে আপনাকে ঢুকতে হবে htdocs। এখানে ঢুকলেন, ঢোকার পর এখন আপনাকে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেসটা আপনাকে ডাউনলোড করতে হবে। তা ডাউনলোড করি আমরা। দেখেন ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন হচ্ছে 4.11। আপনি যদি ব্যাকডেটেড ভার্সনগুলো যেতে চান তাহলে আপনাকে কী করতে হবে যে রিলিজ আর্কাইভে যেতে হবে। এখানে সব ব্যাকডেটেড ভার্সনগুলো এখানে আছে, আপনার যেটা দরকার সেটা আপনি ইনস্টল করতে দিতে পারবেন। একদম ওয়ার্ডপ্রেসের প্রথম ভার্সন থেকে শুরু করে এতদিন যত ভার্সন আসছে সব ভার্সনগুলো এখানে কিন্তু আছে। দেখেন সব ভার্সন এখানে আছে, একদম এই যে প্রথম ভার্সন দিয়ে শুরু করে ডাউনলোড করতে পারবেন আপনি। তো আমাদের যে আপডেটেড ভার্সন সেই আপডেটটা আমরা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড ওয়ার্ডপ্রেস করি। হলো, আমরা এখন এই ডাউনলোডটাকে আমরা ডেস্কটপে সেভ দিলাম। আমাদের ডাউনলোড স্টার্ট 6 মেগাবাইট, 2 মিনিটের মতো লাগবে।
আপনাদের PHP HTML এগুলো দ্রুত শেষ করে, নাহলে তো মানে এইখানে এখন তাল মিলাতে হবে। ওগুলো ছিল স্ট্যাটিক আর এখন সব ডাইনামিক। স্ট্যাটিক ডাইনামিক যখন দেখবেন কম্বিনেশন করতে পারছেন না, তখন কিন্তু ঝামেলা হবে। ওই জন্য টিউটোরিয়ালগুলো দেখেন, দেখে একদম ক্লিয়ার কাট করে ফেলেন এগুলোকে। মানে একটু কিছু সময় বাড়ায় দেন, আমি জানি আসলে প্রফেশনের কারণে হয় না, বাট একটু সময়টা বাড়ায় দেন, নাহলে কিন্তু দেখা যাবে যে খুব টাফে পড়ে যাবেন। কারণ ওয়ার্ডপ্রেস কিন্তু মুখস্থ বিদ্যা না, ওয়ার্ডপ্রেস লজিকের খেলা। নেটের অবস্থা খুবই স্লো। ভাই ডাটাবেস টেবিল নিয়ে তো আলোচনা করবেন। ডেটাবেস টেবিল নিয়ে আলোচনা কি আলোচনা করবো? মানে প্রাইমারি লেভেলে একটু টোলেশন গুলো হ্যাঁ একটু বলে দিন আর কি, প্রাইমারি লেভেলে কিভাবে ক্রিয়েট করব ডাটাবেস টেবিল। ওয়ার্ডপ্রেসে ডেটাবেস ক্রিয়েটের জন্য ওই আপনার কোনো রো কলাম কলেকশন এগুলোর কোনো দরকার নাই। জাস্ট ডেটাবেস ক্রিয়েট করবেন, কানেকশনে দেখাই দিবেন ডেটাবেসের নাম এইটা, কেস। না বলছি যে ডাটাবেস টেবিলটা, হ্যাঁ টেবিলটা নিয়ে একটু আলোচনা করব। টেবিল নিয়ে তো আলোচনা আসবেই, হ্যাঁ ওটাই বলছি। এটা নিয়ে তো আলোচনা আসবেই। কারণ যখন সিকিউরড সাইট হবে, হ্যাঁ। মানে পাসওয়ার্ড কালেকশন বা এই ধরনের যেগুলো প্রিফিক্স চেঞ্জ করা, তারপরে ও এটা তো ইনস্টলেশনের সময় দেখা দিব। আপনার হচ্ছে যেমন পোস্ট মেটা, হ্যাঁ পারমালিঙ্ক, হ্যাঁ হ্যাঁ কোথা থেকে পাসওয়ার্ডটা পাওয়া যায়, password ও এইগুলো তো নর্মাল বেসিক আলোচনায় আসবে, এগুলো বেসিক আলোচনায় আসবে। আমাদের সাউন্ড বাইটের সাথে কোনো কথা নেই। বসে নাই। না বেসিক ওই ব্যাপারগুলো যখন জানা থাকবে তখন আপনারা ইজিলি একটা সাইট মনে করেন হ্যাক হয়ে গেল, কারণ আপনার কাছে যদি সি প্যানেল অ্যাক্সেস থাকে আপনি যে কোনো মুহূর্তে সাইটটাকে রিকভার করতে পারবেন। কিন্তু জানা থাকলো না যে আপনার আসলে কোথায় থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়, কোথায় থেকে ইউআরএল চেঞ্জ করতে হয়, জানলেন না, তাহলে কীভাবে করবেন? মনে করেন যে আপনারা মানে মনে করেন যে something.com/wp এই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এখন আপনার দরকার something.com-এর ডিরেক্টরিতে নিয়ে আসা, তার মানে আপনি কি সাব ডিরেক্টরি এখন রাখবেন না। সো মেইন ডিরেক্টরিতে আপনি নিয়ে আসলেন ঠিক আছে, কিন্তু সাইটটা তো মেইন ডিরেক্টরিতে ব্রাউজ হবে না, কারণ আপনার তো অলরেডি ডেটাবেসে বলা আছে যে something.com/wp এটাই হচ্ছে হোম পেজ। তো হোম পেজ তো চেঞ্জ করতে হবে আগে। সাইবুল ভাই কি খবর? চুপচাপ শুনতেছেন। হ্যাঁ বুঝতেছি ভাই। এই যে ওয়ার্ডপ্রেসের সাইজটা এটা তো কোটি কোটি তাহলে ফ্রি ডোমেইন দিয়ে দিছে তারা। না বুঝিনি। না আছে। এই যে আপনি 10 টাকা করে ওয়ার্ডপ্রেসের করতে পারবেন। সাইটটা হ্যাঁ এটা কোটি কোটি ডোমেইন দিয়ে দিচ্ছে না ফ্রি ফ্রি ডোমেন মিনস এই যে আমরা WordPress.com এর যে সাইট কাজ করতেছি আছে। ও wordpress.com সাবডোমেন সাইট, এখানে তো হ্যাঁ কোটি কোটি সাইট আছে ফ্রি। তো আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতেছেন, এখন এই অ্যাকাউন্টের মধ্যে আপনি 100টা সাইট তৈরি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার লিমিট হচ্ছে 3 জিবি। একটা অ্যাকাউন্টের আন্ডারে 3 3 GB অনেক। জিবির মধ্যে আমি যত পারি করতে পারবো। একটা সাইটে 3 জিবি ফিল আপ করলে একটা সাইটে হয়ে যাবে, হ্যাঁ। 5টা সাইটে করতে পারি। তো এর লিমিটেশন বলতে ওনারা কি যে কোনো সময় বন্ধ করে দিবে এরকম কোনো ইয়ে আছে? না আপনি যদি কোনো 2 নম্বরই না করেন তাহলে বন্ধ করার প্রশ্নই ওঠে না। যে ভাই একটা ব্যাপার আছে না যে ওয়ার্ডপ্রেস সাইট একটা মানে ওয়ার্ডপ্রেস একটা থিম বা সাইট রান করে দিলে সার্ভারে তোমার হচ্ছে হোস্টিং আর কি 60 মেগাবাইট বা এরকম একটা জায়গা লাগে। না ওয়ার্ডপ্রেস নর্মালি যখন আপনি হোস্ট করাবেন অ্যাটলিস্ট 50 MB হোস্টিং থাকতে হবে অ্যাটলিস্ট। মানে ফ্রি স্পেস থাকতে হবে। হ্যাঁ অ্যাটলিস্ট, যদিও ওয়ার্ডপ্রেস সিএমএসটার সাইজ হচ্ছে আপনার অনলি 6.4 মেগাবাইট, কিন্তু আপনাকে এত অল্প সংখ্যক জায়গায় ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া ঠিক না, কারণ ওয়ার্ডপ্রেস যখন রান করে ও টেম্পোরারি স্পেস তৈরি করে নেয়। যেমন আমরা একটা পিসি মনে হয় 360 ভোল্টে চলে একটা পিসি, মেবি আমরা সঠিক জানি না, কিন্তু যখন পিসিটা স্টেবল অবস্থায় থাকে তখন কিন্তু 360 ভোল্ট, বাট পিসিটা যখন রান করে তখন কিন্তু বেড়ে যায়, কারণ সবগুলো প্রসেসিং তখন একসঙ্গে করে সে, আর যখন স্টেবল হয় তখন কিন্তু ব্যালেন্সে আসে। ঠিক আছে, মানে মিনিমাম 50 এমবি থাকতে হবে। আর হ্যাঁ, minimum। একটা ওয়ার্ডপ্রেস সাইটে দেখা যায় যে 10 বা 12 মেগাবাইট বা 15 মেগাবাইট হয়। এখানে ডিপেন্ড করে আসলে আপনি কন্টেন্টের উপরে কন্টেন্টের উপরে, আপনি কত ইমেজ ইউজ করতেছেন তার উপরে, তারপরে ভিডিও ইউজ করতেছেন কিনা, আবার ভিডিওগুলো আপনি আপনার সার্ভারে ইনস্টল করতেছেন কিনা নাকি থার্ড পার্টি সাইট থেকে নিয়ে আসতেছেন। আবার এমন একটা ব্যাপার আছে যে আপনি ডাটাবেসটাকে অপটিমাইজ করেন কিনা। ডাটাবেস কিন্তু দেখবেন 2-4টা বা 10টা ইউজার তৈরি হয়ে গেলেও একটা সময় অপটিমাইজেশনের প্রয়োজন পড়ে, ডাটাবেস অনেক বড় হয়ে যায়। মানে এই বড় হয়ে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে আপনার ইনস্টলেশন এবং কনফিগারেশনের প্রবলেম থাকে। এই দুটো যদি প্রবলেম থাকে তাহলে ডাটাবেস দেখবেন যে 100টা ইউজার রেজিস্ট্রেশন না হতে ডাটাবেসের সাইজ 1 GB হয়ে গেছে।
এরকম আমি মানে যখন প্রথম ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে থাকি তখন একটা সাইটে পড়ছিলাম, তো ওটাকে অনেক কষ্ট করে মানে কিছু প্লাগ ইন কিছু স্ক্রিপ্ট ছিল, ওই স্ক্রিপ্টগুলো ইউজ করে করে এগুলোকে আমি পরে ঠিকঠাক করছি। আচ্ছা, তো আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ডাউনলোড কমপ্লিট, তাই না? তো এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড যেহেতু কমপ্লিট, তাহলে আমরা এখানে একটু এটাকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করে দেখতে পারবেন যে অনেকগুলো ফাইল। আচ্ছা, আমাদের এখানে ওয়ার্ডপ্রেস আনজিপ হয়ে গেছে। এর ভেতরে দেখুন এখন কতগুলো ফাইল, অনেক ফাইল কি নাকি অল্প কয়টা ফাইল? এখানে তো কমই দেখাচ্ছে, জ্যাম্পে তো আরো ডিরেক্টরি আরো না, এখানে আসলে কম দেখানোর কারণ কি, এটা তো হচ্ছে জাস্ট ও সফটওয়্যারটা, আচ্ছা শুধু এর ভিতরে আরো আছে, এর ভিতরে আরো আছে, মানে ফাইলের শেষ নেই, অনেক ফাইল, যেটা আপনি ভাবছেন ওটাই কিন্তু। সো আমরা এই সব ফাইলগুলোকে আমরা আমাদের ইনস্টলেশনে নিয়ে যাব, www তার নাম আনার পরে আমরা দেখি যে আসলে আমরা এখানে কি নামে ফাইলটা নিতে পারি বলেন তো। আমরা ওয়ার্কার সাইট তৈরি করব, ওই উইজেট কর্প নামেই নিয়ে উইজেট কর্প নামে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, স্পেস রাখা যাবে। উইজেট সিও আর উইজেট কর্প, তাই না? হাইফেন দিতে হবে, স্পেস রাখা যাবে না। উইজেট কর্প নিলাম, নেওয়ার পর আমরা এখন এই যে পুরো ফাইলগুলো, এই ওয়ার্ডপ্রেস কিন্তু নেবেন না, এই ওয়ার্ডপ্রেসের ফোল্ডার সহ আনবেন। যদি ফোল্ডার সহ আনেন তাহলে ফোল্ডারটাকে রিনেম করে দিবেন, ঠিক আছে? জাস্ট এটাকে কপি করা হবে, এসে গেছে। তাহলে আমাদের এই ফোল্ডারটা দরকার নেই, এই ফোল্ডারটা টোটালি ব্ল্যাঙ্ক এখন। সার্ভারটাকে ক্লোজ করে দিই, এটা দরকার নেই আমাদের। আচ্ছা, তো আমরা পাই গেলাম আমাদের ফাইলগুলো, ঠিক আছে? এখন আমাদের কী করতে হবে, লোকালস তো পাইলাম আমরা, এখন আমরা যদি এই লোকালসকে রিফ্রেশ করি তাহলে এটা চেঞ্জ পাবেন, সেটা নতুন প্রজেক্ট নামে একটা ইয়োর প্রজেক্টস নামে একটা সেকশন চলে আসছে এবং তার নিচে চলে আসছে উইজেট কর্প। এটা কি আগে ছিল? ছিল না। আমরা যদি www ডিরেক্টরির ভিতরে কোনো ফোল্ডার তৈরি করি সেটাকে প্রজেক্ট হিসেবে ইন্ডিকেট করে এবং এর ভিতরে যা আছে ফাইল সেগুলোকে রান করবে। কীভাবে রান করবে? জাস্ট সিম্পলি উইজেট কর্পে ক্লিক করেন, দেখেন রান করে কিনা। ওখানে ইনডেক্স পিএইচপি থাকে। হ্যাঁ, না, index.php থাকলেও তো index.php কে সে রান করবে না, কারণ ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এটা একটা প্যাকেজ সফটওয়্যার। এই প্যাকেজ সফটওয়্যারটাকে আগে সার্ভার ইনস্টল করতে হবে, কনফিগার করতে হবে, ডেটাবেসের সঙ্গে কানেকশন দিতে হবে। আপনি ডেটাবেসে কোন ডেটাবেসের আন্ডারে রাখতে চান এবং ডেটাবেসের যে টেবিলের মধ্যে কোনো প্রিফিক্স রাখতে চান কিনা এগুলো দিতে হবে। সো আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে আগে। আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করলাম ইংলিশ, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ করলাম। এখন বলতেছে কি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডেটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। তো এখানে বলতেছে ডাটাবেসের নাম জানতে হবে প্রথমে আমাদেরকে, তারপর বলতেছে কি ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট আর টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্সে বলছে কি যে ইফ ইউ ওয়ান্ট টু রান মোর দ্যান ওয়ান ওয়ার্ডপ্রেস ইন এ সিঙ্গেল ডেটাবেস। আমরা যদি একটা সিঙ্গেল ডেটাবেস সাপোজ উইজেট কর্প এর আন্ডারে বা ওয়ার্ডপ্রেস ধরলাম, আমরা ওয়ার্ডপ্রেস নাম, অথবা ধরলাম যে ক্লাস নামে একটা ডেটাবেস আছে, এই ক্লাস ডেটাবেসের ভিতরে আমরা 4টা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব। তাহলে কি প্রতিটা ওয়ার্ডপ্রেস তো সেম টেবিল নিবে, তাই না? তো যদি আমরা একটা ডেটাবেসের আন্ডারে 4টা সাইট ইনস্টল করি তো বারবার ওভারহেড করবে, মানে একই ফাইল সব সাইটে দেখাবে। সো এই জন্যই টেবিল প্রিফিক্স ইউজ করতে হয় যে একটা ডেটাবেস বাট ওই ডেটাবেসের আন্ডারে আমাদের যতগুলো 4টা সাইটের যে টেবিলগুলো আসবে, মনে করেন যে ক্লাস 1, তারপর ক্লাস 1-এর যে ওয়ার্ডপ্রেসের যে টেবিলগুলো সেগুলো, এরপর ক্লাস 2, তারপর ওই ক্লাস 2-র আন্ডারে যে ওয়ার্ডপ্রেসটা তার টেবিলগুলো আসবে। বুঝতে পারছেন? আমি এটা এখনই বোঝাচ্ছি। দেখুন আমাদের এখানে দেখেন যে এখানে আমাদের তেমন কোনো বাই ডিফল্ট ছাড়া ডেটাবেসগুলো ছাড়া কোনো কিন্তু ডেটাবেস এখানে নাই আমাদের, তাই না? কোনো ডেটাবেস আছে আমাদের বাই ডিফল্ট ছাড়া? আমরা কিন্তু কোনো কিছু ক্রিয়েট করিনি এখনো। সো আমরা এখানে ডেটাবেসে আসি, ডেটাবেসে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেটাবেস টোটালি বাই ডিফল্ট ছাড়া কিছুই দেখাচ্ছে না। এখানে আছে কি ক্রিয়েট ডেটাবেস, এখানে ডেটাবেসের আমাদেরকে নাম দিতে হবে, ঠিক আছে? নাম দিতে হবে। তো আমরা নাম দিলাম যে, মনে করেন যে এইভাবে দিলাম যে হ্যাঁ আমরা দিতে পারি উইজেট কর্প, আমরা দিই ক্লাস নাম দিই, ক্লাস আন্ডার ক্লাসই দিই, অথবা একটা মিনিংফুল নাম দিই যাতে করে পরবর্তী ব্যাচগুলো দেখানো যায়। দিলাম যে RS ক্লাস দিলাম, এইভাবে দিলাম। এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম,
খেয়াল রাখেন rs আন্ডারস্কোর ক্লাস হচ্ছে ডেটাবেসের নাম। এখন কলেকশনের কথা যেটা বলেন, এই কলেকশনটা এখান থেকে কোনো হাত দিয়ে ধরার দরকার নেই, এটা যত ধরবেন তত বিপদ দেখে আনবে, কারণ এটা অনেক অ্যাডভান্স ব্যাপার এবং আমাদের এইটার কোনো দরকার নেই এখন। মানে আমরা এটাকে হাত না দিলেও আমাদের সারা জীবন চলবে যদি আমরা মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো অ্যাডভান্স কাজে না যাই, ঠিক আছে? সো আমরা এটা নিয়ে আলোচনা এখন করতে গেলে অনেক আসবে, অত হিজিবিজি মনে হবে, দেখা যাবে যে না কেন এই ক্লাসে আসলাম মনে হবে, তো দরকার নেই। জাস্ট সিম্পলি মনে করেন যে ক্রিয়েট ডেটাবেসে আপনাদের rs আন্ডারস্কোর ক্লাস দিলাম এবং আমরা এখানে বলবো কি ক্রিয়েট, একটা ডেটাবেস কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন আমরা এখান থেকেও ক্লিক করতে পারি অথবা এখান থেকেও ক্লিক করতে পারি। আমরা এখানে ক্লিক করলে আমাদের ডেটাবেসে ঢুকে যাবে। এখানে বলছে কি নো টেবিলস ফাউন্ড ইন ডেটাবেস, ঠিক আছে? এখন আমরা কি পাইলাম যে আমাদের এখানে বলছে কি ডেটাবেসের নেম পাইলাম না, ইউজার নেম পাসওয়ার্ড পাইছি। ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আপনার ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড না, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে হোস্টের ইউজার নেম পাসওয়ার্ড। আপনি যে হোস্টটা ইউজ করতেছেন, যে হোস্টে আপনি অ্যাক্সেস করবেন ডাটাবেসটাকে, সেইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমরা যদি এমনটা করি যে আমরা সবই জানি, তাহলে আমরা লেটস গো করি, লেটস গো করলাম। লেটস গো করার পর আমাদের এরকম আসলো। তো আমরা জানি যে আমাদের ক্লাসের নেম হচ্ছে, আমাদের ডেটাবেসের নেম হচ্ছে কি rs ক্লাস, ইউজার নেম হচ্ছে কি আমাদের রুট, তাই না? পাসওয়ার্ড তো নাই, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আর আমাদের ডেটাবেস হোস্ট কি লোকাল হোস্ট, এটাই কিন্তু থাকবে। এটা সব ক্ষেত্রে লাইভ সাইটে গেলেও ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট সার্ভারে থাকলেও লাইভ ডেটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। কিন্তু যদি অন্য কোনো ধরনের সার্ভার আপনি ইউজ করেন কখনো, লিনাক্স বেস সার্ভার বাদে অন্য কোনো সার্ভার, আমরা যে সার্ভারগুলো ইউজ করি এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের ডেটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। অনেক সময় দেখবেন যে আপনি অন্য কোনো সার্ভারে গেছেন যেগুলো লিনাক্স বেস না, যেমন ওই সেন্ট ওএস আছে, সেন্ট ওএস মানে এটা লিনাক্স বেস অপারেটিং সিস্টেম, বাট ওরা ওদের সার্ভার চালায় সেন্ট ওএস দিয়ে। ওদের কিন্তু লোকাল হোস্ট এমনটা নাও হতে পারে, যদিও আমি ওদিকে এক্সপিরিয়েন্স নই, এমন নাও হতে পারে। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার ডাটাবেস, আপনার হোস্টিং প্রোভাইডার যারা, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আমার হোস্টের ইয়ে কি, আইডি কি। আর আপনি যতক্ষণ পর্যন্ত লোকাল হোস্টে থাকবে ততক্ষণ মতো লোকাল হোস্টে লিখতে হবে আপনাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল হোস্টেই থাকবে রিমোট সার্ভারের ডেটাবেস হোস্টের নাম। এখন বলতেছেন টেবিল প্রিফিক্স আমি আপাতত দিলাম না দিয়ে কি অবস্থা হয় দেখি। আমরা দিলাম যে ডেটাবেস নেম, ডেটাবেস rs ক্লাস, তারপরে হচ্ছে ইউজার নেম হচ্ছে রোড, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, ডেটাবেস হোস্ট হচ্ছে ডেটাবেস। তো আমরা টেবিল প্রিফিক্স দিলাম না। এখন কথা হচ্ছে দেখি এইভাবে যদি আমি সাবমিট করি ইনস্টল হবে কেন? আমরা টেবিল প্রিফিক্স দিব না, এটাই তো হচ্ছে কথা, টেবিল প্রিফিক্স রাখবো না। ইনস্টল হবে? হবে না, কারণ কি ওয়ার্ডপ্রেস একটা কনফিগারেশন ফাইল দেয় যেখানে আপনাকে বলে দিতে হবে যে ডাটাবেস কোনটা, ডাটাবেসের ইউজার নেম কোনটা, পাসওয়ার্ড কোনটা বলে দিয়ে আসতে হবে। ওটার উপর ডিপেন্ড করেই ওয়ার্ডপ্রেস রান করাবে। সার্ভারে ঢুকলেন কিন্তু কনফিগার করলেন না, তাহলে কেমন করে হবে? আমি প্রিফিক্সটা ক্লিয়ার হলাম না ভাই। প্রিফিক্সটা কি একটা ডেটাবেসের আন্ডারে আলাদা আলাদা ডেটাবেস নাকি? না, একটা ডেটাবেসের আন্ডারে মনে করেন যে আপনি 4টা সাইট চালাবেন, সাইট 1, সাইট 2, সাইট 3। একটা ডেটাবেস হচ্ছে ক্লাস বা ওয়ার্ডপ্রেস, ডাটাবেসের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাহলে আপনি যদি এই ওয়ার্ডপ্রেস ডাটাবেসে 4টা ওয়ার্ডপ্রেস ভিত্তিক সাইট ইনস্টল করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি প্রথমে এটা ইনস্টল করি, আমি তারপর বুঝাই দিচ্ছি যে প্রবলেমটা কোথায় হয়। ইনস্টল দিই, আপনার কোশ্চেনের উত্তর প্র্যাকটিক্যালি দিতে চাচ্ছি। তো আমরা এইভাবে পাইলাম প্রথমে। তো এখন ওয়ার্ডপ্রেসের একটা কনফিগারেশন ফাইল আছে, যেমন এটা দেখেন যে wp-config/sample। তো এইটাকে কী করতে হবে? এডিট করতে হবে। এডিট করলাম, এডিট করে অপশন দিবে যে এখানে দেখেন ডিফাইন ডিবি নেম। ডিবি নেম কী আছে আমাদের? rs ক্লাস, তাই না? তারপর ডিফাইন, এখানে MySQL ডেটাবেস ইউজার নেম বলতেছে কি রুট, আর পাসওয়ার্ড কিন্তু 0, মানে কিছুই নেই। আর দেখেন অলরেডি কিন্তু বলে দিচ্ছে যে MySQL হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। সো আমাদের কিন্তু কনফিগারেশন কমপ্লিট। এখন কথা হচ্ছে যখন আমরা কনফিগারেশনটা এখানে করলাম এবং আমরা এখানেও ঠিকভাবে লিখলাম, আবার এখানে আমাদের wp-config-sample নামে একটা ফাইলও তৈরি করলাম। যখন আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হবে তখন কিন্তু এখানে আরেকটা ফাইল তৈরি হবে, সেটা হচ্ছে wp-config.php। তখন কিন্তু স্যাম্পল ক্যাপচার নিবে না, স্যাম্পলটা তখন আপনি ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? অথবা আপনি যদি এটাকে ওভাররাইড করেন এখন যে এটাকে স্যাম্পল রেখে দিবেন, স্যাম্পলটাকে রাখবেন না, তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। জাস্ট আপনাকে বলবে লগ ইন করেন, মানে কনফিগারেশন করতে দিবে না তখন আপনি কার। তো আমরা এটা করবো না, আমরা দেখি কি বাই ডিফল্ট কি আসে। তো আমরা সব কিছু ঠিকঠাক করলাম, তাই তো? এখন আমরা যদি বলি যে সাবমিট, বলছে
মাস্ট নট বি এমটি, আপনাকে অবশ্যই একটা ডিফাইন করতেই হবে। তাহলে আপনাকে ট্রাই এগেন করেন, ট্রাই এগেন কী দিব, মনে করেন আমি এটাকে দিলাম হচ্ছে WC, অবশ্যই একটা আন্ডারস্কোর দিতে হবে, কারণ আন্ডারস্কোর যখন দিবেন তখনই এই প্রিফিক্স থেকে আপনার মূল ওয়ার্ডপ্রেসের যে টেবিলগুলো থাকবে এই টেবিলগুলো আলাদা হবে, এই অনলি আন্ডারস্কোরের কারণে। যদি আপনি WC দিয়ে রাখেন শুধু, তাহলে ওয়ার্ডপ্রেসের যে টেবিল নেম আর এই WC সবগুলো একসঙ্গে লেগে যাবে। ঠিক আছে, পার্থক্যটা একটু পরে দেখতে পারবেন। আমরা তো সাবমিট করি, এরর তো বলতেছে কি যে দিস আইদার মিন দ্যাট দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড information in WP that config file is incorrect or we cannot connect the database server at localhost। আচ্ছা, এখানে কয়েকটা ব্যাপার আছে, আমরা এখানে যদি একটু দেখি, ইনস্টলেশনের সময় এই প্রবলেমগুলো হয়, স্বাভাবিকভাবেই হয়, কারণ আমরা যখন আমরা যখন কনফিগ করছি তার আগে কিন্তু আমরা ওই ফাইলটাকে রিফ্রেশ করে আসিনি। ঠিক আছে, কারণ ও কিন্তু আগের সেটিংটাই ধরে রাখছে, আমরা তো একটু আগে কনফিগারেশন করলাম। সো আমরা যদি আবারও দেখি যে আমরা এইভাবে যাই, এখন আমরা যদি আবার কন্টিনিউ করি, আরে কী ব্যাপার, এটা কী সমস্যা, এখন যদি আমরা বলি লেটস গো, এখন এটা বলতেছি কি আমাদের ডেটাবেস হচ্ছে এটা, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে 0, লোকালহোস্ট, এখানে আমরা দিলাম কি, আচ্ছা প্রথমে আমরা WP রাখি, ঠিক আছে, WP থাক, মানে বাই ডিফল্ট ইনস্টলেশনটা হোক, সাবমিট দিলাম। এখন কি বলতেছে যে অল রাইট, তাই না, এখন বলতেছে কি অল রাইট ইউ হ্যাভ মেড ইট থ্রো দিস পার্ট অফ ইনস্টলেশন। তাই আমরা যেহেতু অলরেডি অল রাইট, তো আমরা এখন বলি যে রান ইনস্টল। তা রান দ্য ইনস্টল করলে কি হবে, এখন কিন্তু ইনস্টল হয়েছে, এখনও বলতেছে যে আমি তো ইনস্টল করছি, বাট সাইটের নাম কি হবে, তাই না, আমরা কি নাম দিব, দিলাম আমরা ইউজার নেম কি দিব, না এটা তো সেই ইউজার, এটা তো সাইট লগ ইন ইউজার নেম, মনে করেন আমরা অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম অ্যাডমিন। এখন ইউজার নেম হচ্ছে মনে করেন এটা একটা ইউজার নেম দিলাম। আর প্রাইভেসির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই যে প্রাইভেসি, এখানে টিক চিহ্ন দেওয়া আছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিনস টু ইন্ডেক্স মাই সাইট, এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে একটা খুব ভাইটাল ফ্যাক্ট। যদি আপনি কখনো এটাকে আনচেক করে দেন তাহলে আপনাদের সাইটটা কখনোই ইন্ডেক্স করতে দিবে না সার্চ ইঞ্জিনে। সো অবশ্যই এটাকে আপনার চেকমার্ক রাখবেন। হ্যাঁ, যদি কখনো এমনটা হয় যে আমার এই সাইটটা 6 মাস ধরে ডেভেলপমেন্ট চলবে, দেন রান করবে, আর এর আগে তো আপনার ইন্ডেক্স দরকার নাই, এর আগে ইন্ডেক্স হলে আপনি ব্যাড রেজাল্ট পাবেন, কারণ আপনার সাইট রেডি না, ইউজার এসে ঘুরে যাবে বারবার। সো সেই ক্ষেত্রে আপনি এটাকে আনচেক রাখতে পারেন, ঠিক আছে। আর লোকাল হোস্টে এটা আনচেক রাখেন, আর যেই চেকই রাখেন কোনো ইফেক্ট নাই। সো যেটা বলার দরকার, যেটা জানা দরকার সেটা হচ্ছে কি যে এখান থেকে অবশ্যই যদি আপনি চান যে আপনার সাইটটা খুব বেশি সময় ডেভেলপমেন্টে থাকবে না, তাহলে এটাই রাখবেন। অথবা যদি আপনি চান যে না এটা আমরা এখন রাখবো না, কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট শেষ হওয়ার পর আপনাকে এটাকে অ্যালাউ করে দিতে হবে, না হলে আপনি এখানে যতই এসইও করেন লাভ নেই। তাহলে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম, না অনেক মনে হচ্ছে, আমি যে অনেকক্ষণ থেমে থেমে বলতেছি এই জন্য অনেক মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আপনারা যখন নিজে করবেন দেখবেন যে খুব বেশি হলে হাইস্ট এটা 5 মিনিটের কাজ। কারণ আমি ওয়ার্ম সার্ভার ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, কনফিগারেশন বুঝাই দিলাম, ডেটাবেস ক্রিয়েট করলাম, অনেক করলাম। আপনারা যখন 2-একবার করবেন না দেখবেন খুব সহজ। তো আমরা অ্যাডমিন ইউজার নেম নিছি, আর পাসওয়ার্ড যা নেওয়া সেটা তো নিছি, পাসওয়ার্ড তো সে দেখাবে না, তাই না, পাসওয়ার্ড যদি সবার সামনে দেখাই দিই কেমন করে হয়ে যায়। সো পাসওয়ার্ডটা বলতে দেয় ইউর চোজেন পাসওয়ার্ড। তো আমরা এখন লগ ইন করি, লগ ইন দিচ্ছে আমাদেরকে, তাহলে আমরা পাচ্ছি যে অ্যাডমিন এখানে রিমেম্বার দিলাম, দিয়ে করি লগ ইন। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, মানে অ্যাডমিন প্যানেল যেটাকে আমরা বলি, যেখান থেকেই আমরা পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম, প্লাগইন থেকে প্লাগইন, ইউজার থেকে নতুন ইউজার তৈরি, ডিলেট, প্রোফাইল থেকে প্রোফাইল, টুলস থেকে ইম্পোর্ট এক্সপোর্ট, সেটিং থেকে যা সেটিং করা দরকার সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা যদি এখন চাই যে আমার সাইটের চেহারাটা কেমন দেখতে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই উইজেট গ্রুপে ক্লিক করে ভিজিট সাইট। দেখেন সাইটের অ্যাড্রেস কিন্তু localhost/widget unfriend cloud। সো আমরা দেখি আমাদের বাই ডিফল্ট সাইটের চেহারা কিন্তু এমনটা, কিছুই নেই। যেহেতু বলছে যে ওয়ার্ডপ্রেস একটা ব্লগিং প্ল্যাটফর্ম টুল, ওয়েব অ্যাপ্লিকেশন ডেফিনেটলি, বাট মেইনলি ব্লগিং প্ল্যাটফর্ম টুল। সো ওর মেইন ইন্টারফেসটা কিন্তু ব্লগিং করার মতোই আসে। যেমন এখানে একটা পোস্ট আছে, ক্লিক করলে সিঙ্গেল পোস্টে যায়।
দেখেন সিঙ্গেল পোস্ট আসছে না, এবং এখানে কমেন্ট দেখা যাচ্ছে, বাই ডিফল্ট কিন্তু কমেন্ট, আবার কমেন্ট রিপ্লে বাটন আছে, কমেন্ট রিপ্লে আছে। তো এখানে এটা হচ্ছে একটা ব্লগিং প্ল্যাটফর্ম, বাট এই ব্লগিং প্ল্যাটফর্মটাকেই আমরা কাস্টমাইজ সাইট তৈরি করতে পারি, যে সাইট কাস্টম টেমপ্লেটের মাধ্যমে, যেটা আমরা এই কোর্সে দেখব। তো এটা গেল আমাদের এই ইনস্টলেশন পর্যন্ত, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা তো দেখছি যে ডাটাবেসটা এমটি, কিন্তু আমি যদি এখন রিফ্রেশ দিই, আসলে ডাটাবেস এমটি থাকবে না, ডাটাবেস ফুল অফ টেবিল আসছে, অলরেডি ডাটাবেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবং দেখেন যে ডাব্লিউপি হাইফেনটা দিছিলাম, এই ডাব্লিউপি হাইফেন দেওয়ার কারণেই কিন্তু কমেন্টস মেটা, কমেন্টস, লিঙ্কস, অপশন, আদার যে টেবিলগুলো আছে এগুলো কিন্তু ডিভাইডেড হয়ে গেছে জাস্ট আন্ডারস্কোরটার কারণে। দেখেন আন্ডারস্কোরটা দেখা যাচ্ছে না, এটার কারণে। যদি আপনি আন্ডারস্কোরটা ইউজ না করতেন, যদি শুধু ডাব্লিউপি লিখতেন, তাহলে কিন্তু সমস্যা ছিল, ঠিক আছে। এটা গেল সিঙ্গেল ইনস্টলেশন। এখন এই প্রিফিক্সের ব্যাপারটা বোঝানোর জন্য আমি আরেকটা মাল্টিপল ইনস্টলেশনে যাব। এটা যাওয়ার জন্য কী করতে হবে, উইজেট কর্ভ আছে, এখন এইটাকে আবার কপি করেন, কপি করে এটাকে আবার কপি করে এখানে পেস্ট করেন, তাহলে কী হলো, দুটো হলো। দেখেন আমরা কোনো দেখছি 6 মেগাবাইট, এখন কত হয়েছে 17 মেগাবাইট। সো যখন আমরা দেখি যে এটা একটা জিপ করা ফাইল থাকে, ওটাকে যখন আনজিপ করি অলরেডি সে এক্সট্রাক্ট করে, এবং যখন ইনস্টল হয়ে যায় অনেকগুলো কনফিগারেশন পায়, সে নতুন নতুন ডেটাবেস পায়, ডেটাবেসের আন্ডারে অনেকগুলো ইউজারকে পায়, কন্টেন্টগুলোকে পায়। সো এইভাবে করে কিন্তু সে বাড়তে থাকে একটা সময়, ঠিক আছে। আচ্ছা, কপি হয়ে গেল। তো আমরা জাস্ট এটাকে কী করবো, যে উইজেট কর্ভ 2, অবশ্যই ফাঁকা রাখবো না, উইজেট কর্ভ 2 করলাম আমরা এটাকে। তো আমরা এখন আমার ব্রাউজারে এসে আমরা এটাকে ব্রাউজ করি যে উইজেট কর্ভ 2টা কি। দেখেন হুবহু এই সেটটি ওপেন হবে, হয়েছে। আমরা কি ডেটাবেস সেটিং সবই তো সেম, সো তো ওপেন হবেই। আর সার্ভার তো একটাই, যদি সার্ভার দুটো হতো তাহলে আলাদা আলাদা পাইতেন, কিন্তু সার্ভার একটা, ডেটাবেসও সেম। সো কিন্তু এখন এমন। সো আমরা যদি এমন কাজ এমন করি, গাড়ি পড়ে গেছে দেখেন, আপনাদের সেদিন দেখা দিয়েছিলাম না, ওই গাড়িটা আমার নানু বাসার ভিতরে রাখবেন আমি আর কি আসি এখানেই রাখি না, ওখানে রাখলেই তো হয়, কত সুন্দর, কোনো ঝামেলা নেই। একটু আগে আমি আওয়াজ পাইলাম, হ্যাঁ কি যে একটা পড়া আমি আওয়াজ পাইলাম জি ভাই কি বললেন? ওখানে রাখাটাই নিরাপদ। হ্যাঁ বাসার সঙ্গে থাকে। হ্যাঁ শুধু বাগান করা আছে। না না গলি না, বাগান করা। এই তো গলির পাশেই সামনে, এই পিলারটার সঙ্গে নানু বাসা ওখানে। মানে যে আসার সময় ডান পাশে যে বাসাটা, হ্যাঁ হ্যাঁ মেইন রোডের উপরে বাগান করা। ডান পাশে বাসা কি গলিটা পার হয়ে এই যে আমাদের এই রুমের পাশে যে গলিটা, তার পাশে যেটা। হ্যাঁ হ্যাঁ কোথায় একটা পাশে বাসা। হ্যাঁ আচ্ছা, তো আমরা দেখলাম যে একই সাইটের একই সার্ভারের আন্ডারে আমরা দুটো ফাইল পাইছি এখানে, তাই না? তো এখানে দেখেন যে উইজেট কর্ভ 2 ব্রাউজ করে যেটা পাচ্ছি, আবার নর্মাল উইজেট কর্ভ ব্রাউজ করে কিন্তু আমরা সেইটাই পাচ্ছি, তাই না? এখানে দেখেন এটা কিন্তু উইজেট কর্ভ, তাই না? এটা উইজেট কর্ভ ব্রাউজ করে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি না? আবার 2তেও পাচ্ছি এইটা। তো আমরা যদি এখানে ড্যাশবোর্ডে যাই এবং যে বলি থিম, এটা সেটিংস আমি কালকে আলোচনা করবো। এখানে দেখেন থিম দেওয়া আছে অনেকগুলো। তো আমি যদি একটা থিম চুজ করি, মনে করেন যে অ্যাক্টিভেট করলাম, এই থিমটা অ্যাক্টিভেট করলাম। থিম কি কীভাবে কাজ করে এগুলো নিয়ে পরে হিসাব, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কি। তো অ্যাক্টিভেট, এখন কিন্তু অ্যাক্টিভেট থিম এইটা, ঠিক আছে? এটা কিন্তু রিফ্রেশ করি, চেঞ্জ, আবার এটাকে যদি রিফ্রেশ করি, এটাও চেঞ্জ। তার মানে কি একই ডেটাবেসে আমরা কাজ করতেছে। আবার এখানে কি কোনো চেঞ্জ আছে দেখেন তো? 11টা টেবিল 11টা চেঞ্জ নাই। দ্যাট মিনস একই ডেটাবেসের আন্ডারে দুটো সাইটে চলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে একই ডেটাবেসের আন্ডারে দুটো সাইটই চলবে, বা দুটো আলাদা আলাদা সাইট চলবে, একটা সাইট না। এখন তো একটা সাইটই চলতেছে, বা দুইটা ডোমেইন, তাহলে লাভ কী হইল, তাই না? সো আমাদেরকে এই কাজটা করতে হবে যে এখানে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ডেটাবেসের টেবিল প্রিফিক্স চেঞ্জ করে দিতে হবে। আমরা শুধু যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আসবো, আমাদেরকে করতে হবে কি, এই কনফিগ ফাইলটাকে ডিলিট করে দিতে হবে। করলাম, ডিলিট করা মানে অর্থ হলো কি, যে ও আর কনফিগারেশন পাইল না। এখন কিন্তু সে বলবে যে না আমি তো ডেটাবেস পাইনি, এখন বলবে সে ডেটাবেস এরর, ডেটাবেস পাইনি। দ্যাট মিনস এখন বলতে ইনস্টল করো। সরি, ডেটাবেস সে পাইছে, ডেটাবেস কিন্তু সে পাইছে অলরেডি, ঠিক আছে? ডেটাবেস কিন্তু অলরেডি সে পাইছে, ডেটাবেস কিন্তু এখানে আছে,
আইডি পাসওয়ার্ড যা দেওয়ার সবই এখানে আছে। আমি যদি ক্যান্সেল করি দেখেন, আচ্ছা এটা কিন্তু 2 তাই না? তো 2 এর কনফিগটা ওপেন করি যা এখানে আছে, আর যদি 1 এর কনফিগটা অন করি দুটোই তো সেম নাকি আলাদা? দুটোই সেম। সো এখন কিন্তু কনফিগারেশনের মধ্যে কোনো কাজ নাই, কারণ কনফিগারেশন যদি আলাদা হয় তাহলে আপনি একটা সার্ভারের আন্ডারে কখনো রান করতে পারবেন না। কনফিগারেশন সেম থাকতে হবে, কিন্তু টেবিল প্রিফিক্সটাই শুধু এখানে ভাইটাল পয়েন্ট। সো দেখেন আমরা ইনস্টলেশন আসি, সব কিছু ঠিক আছে। আমি এখন লেটস গো করি। ওয়ার্ডপ্রেস না, এটা আসলে আরএস ক্লাস, এটা হবে কি রুট, এটা হবে কি 0 5। আর এইখানে এসে আমাদের মেইন ফ্যাক্ট, এখানে আমরা কি দিচ্ছি ডাব্লুপি না, প্রথম সাইডটা হচ্ছে ডাব্লুপি। আর আমরা যদি এখন দিই যে ডাব্লুসি, তারপরে দিই আন্ডারস্কোর, আর যদি বলি সাবমিট, এবার দেখেন কি হয়। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা বলি যে উইজার্ড কোড 2, ইউজার নেম যা আছে তাই দিলাম অ্যাডমিন। এখন কিন্তু টোটালি দুইটা ডিফারেন্ট ডাটাবেস হচ্ছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা আমি এখানে চেঞ্জ করে দিই যে অ্যাডমিন 2। আমার ইউজার পাসওয়ার্ড ইমেল সেম, সমস্যা নাই, আমার ইমেল সেম হতে পারে, মিসম্যাচ করছে সরি। আচ্ছা অ্যাডমিন 2, আচ্ছা ইনস্টল। দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে তাই না? ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন লগ ইন করি অ্যাডমিন 2 রিমেম্বার। দেখেন দুটো সাইট কিন্তু এখন আলাদা আলাদা, ঠিক আছে। এইটা হচ্ছে উইজার্ড কোড আর এটা হচ্ছে উইজার্ড কোড 2। তো আমি কিন্তু অলরেডি এটা থিম পেয়ে গেছি একটা, তাই না? কিন্তু এটা যদি এখন ব্রাউজ করি তাহলে কি আসে? না 2015, ঠিক আছে। এটা এখন দেখেন এটা একটা রকম, এটা কিন্তু এখন আরেকটা রকম, তার মানে কি দুটো আলাদা আলাদা সাইট না, বাট সেম সার্ভার। এখন ডেটাবেসে আসেন, রিফ্রেশ দেন, এখন হয়েছে এই যে ডাব্লুসি, দেখেন এই যে ডাব্লুসি শেষ, এই যে ডাব্লুপি শুরু। বুঝছেন টেবিল প্রিফিক্সের কাজ? এটাই হচ্ছে টেবিল প্রিফিক্স। হ্যাঁ কোশ্চেন, জি, যখন আমি এরকম একটা ইয়া থেকে দুইটা সাইট বা তিনটা সাইট মাল্টিপল সাইট আর কি হ্যাঁ হ্যাঁ একই ডাটাবেস থেকে, হ্যাঁ। তখন আমি যখন আমার স্পেসিফিক একটা সাইটের ডাটাবেস আমাকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে হবে, মানে ধরেন আমি এক্সপোর্ট করব তখন কি ওইটা আলাদা পাবো? হ্যাঁ আপনি আলাদা পাবেন কীভাবে? এই যে আপনার এক্সপোর্ট করবেন, ডেটাবেস এক্সপোর্ট করবেন, বাট আপনার তো সবগুলো ডেটাবেসই তখন দেখাই দিবে তাই না? তো আপনাকে বলতে হবে কাস্টম করলে এখন এখানে পাবেন যে আপনি কোনটা নিতে চান। যদি সিলেক্ট অল, আর যদি চান না সিলেক্ট অল না, আমি শুধু চাই যে ডাব্লুসি যেগুলো সেগুলো না, আমি চাই এভাবে ডাব্লুসি যেগুলো শুধু সেগুলো, তাহলে আপনাকে এসে এখানে বলতে হবে যে এখানে এসে আপনাকে বলতে হবে ও ম্যানুয়ালি এইভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তখন ম্যানুয়ালি আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি শুধুমাত্র চাই এই যে ডাব্লুসি গুলো, তাহলে ডাব্লুপি গুলো সিলেক্ট হলো না। এখন দেন আপনি একজনের আন্ডারেই তো সবগুলো থাকে। হ্যাঁ, এখন আপনি বলেন যে গো, এখন সে শুধু ডাব্লুসি আন্ডারগুলো সেভ দিবে। দেখেন এখন যদি ডেস্কটপে যাই, আমরা ডেস্কটপে সেভ দিলাম, আমি একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। এখন আপনি যদি ডেস্কটপ থেকে এই জিবিটা ওপেন করেন এসকিউএলে নোটপ্যাডে, এখন দেখেন এখন কিন্তু বলছে যে ঠিক আছে আরএস ডাটাবেস ঠিক আছে, কিন্তু দেখেন ডাব্লুসি নট ডাব্লুপি, কিন্তু এখানে কিন্তু আবার নিচের দিকে এসে দেখেন যে আসলে ডাব্লুপির কোনো কন্টেন্ট আছে কিনা। দেখেন এখানে কিন্তু ডাব্লুসি কিন্তু মানে ডাব্লুসি আন্ডারস্কোর ইউজার, মানে ইউজারের টেবিলটাই কিন্তু ওয়ার্ডপ্রেসের শেষ টেবিল, এরপর কিন্তু আর কোনো টেবিল বাই ডিফল্ট থাকে না। এখানে স্ট্রাকচারে আসেন, দেখেন এই যে ইউজার্স, ঠিক আছে, আর এইটার কিন্তু ইউজার্স। তো আপনি কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি সেপারেট করে এগুলোকে আপনি এক্সপোর্ট করতে পারতেছেন এখান থেকে, ঠিক আছে। ইম্পোর্টের ক্ষেত্রে জাস্ট শুধু ওই ফাইলটা আপলোড করে দিলে এখানে হ্যাঁ 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 তার মতো করে সাজানো। হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে আপনার এক্সিস্টিং টেবিলগুলোকে ওভাররাইড করে কিনা। আপনার এখানে আছে দুইটা টেবিল, কিন্তু ওখানে আছে একটা টেবিল, যখন ইম্পোর্ট করবেন তখনই কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আগে দুটো রিমুভ হয়ে হ্যাঁ। যাবে। এই জন্য কী করবেন, যদি আগেরটা থেকেও থাকে, মনে করেন যে একটা মানে অলরেডি একটা আছে কিন্তু আরেকটা নাই, আপনি দুটো টেবিলকে আলাদা আলাদাভাবে আপনি এক্সপোর্ট করছেন, কিন্তু এখন চাচ্ছেন যে
একটা অলরেডি ইম্পোর্ট করছেন কিন্তু একটা করেন নাই, কারণ আপনার ওই সময় সাইটটা রান করা দরকার পড়েনি, কিন্তু এখন দরকার পড়তেছে। সো আপনাকে এখন কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। সো আপনি কি আবার এসে ইম্পোর্ট করবেন? না, তখন তো তার আগে একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করতে হবে না। আপনি কি করবেন যে জাস্ট এই নোটপ্যাড ওপেন করে এসকিউএল কোডটা কপি করবেন এবং আপনি জাস্ট এখানে এসে এই যে এসকিউএল আছে না, এইখানে এসে পেস্ট করে দিবেন এবং দিবেন গো। ও কিন্তু অলরেডি বুঝবে যে কার আন্ডারে কপি করতে হবে। শুধু সেটাই না, যদি একটা টেবিলও আপনি এই যে নিতে চান সেইভাবে করতে হবে। যেখানে আর কি কমেন্ট ও কিন্তু এখন বুঝবে যে কার আন্ডারে নিতে হবে। দেখছেন এই যে এখানে কিন্তু আছে এই যে এই এর আন্ডারে তখন টেবিলটা ক্রিয়েট হবে, কারণ অলরেডি তো টেবিল প্রিভিউস বলেই দিয়েছেন যে টেবিল প্রিভিউসগুলো আলাদা আলাদা। এই যে ডাব্লিউসি, তাই না, অলরেডি বলে দিয়েছেন। এর জন্য ওই একটা টেবিল। কিন্তু আপনি যদি হুবহু মানে পুরোটাই মনে করেন যদি ইম্পোর্ট করেন তাহলে যা এতদিনের অর্জন ছিল সব বিসর্জন, ওভাররাইড হবে। হ্যাঁ ওভারহেড হয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের নরমালি ডাটা টেবিল প্রিফিক্স ইউজ করে দুটো সেপারেট ওভাররাইড হবে কি ডব্লিউসি যেগুলো আমরা মানে ম্যাচ করতেছি সেগুলাই তো ওভাররাইড হবে, অন্য যে ডেটাবেস ওগুলো তো আর ওভাররাইড হচ্ছে না। অন্য টেবিল আমি যদি এখন ওয়ার্ম সার্ভার যদি আবার রিইনস্টল করি, না না, আমি বলতেছি যে এই যে আমরা ডব্লিউসি যেটা আমরা এক্সপোর্ট করলাম, হ্যাঁ ডব্লিউসি এক্সপোর্ট করে রাখছি এবং আমাদের মূল সার্ভারও ডব্লিউসি কিছু ফাইল রয়ে গেছে। এখন আমি আমার দরকার হচ্ছে যেটা এক্সপোর্ট করছি সেটা আমি ইম্পোর্ট করব, সেক্ষেত্রে ডব্লিউসি ফাইলগুলো শুধু ইম্পোর্ট হবে না ওভারঅল সবগুলো ওভাররাইট হবে? না, আপনি তো একটাকে ইম্পোর্ট করতেছেন। সো যেহেতু ওইটাই মেইন ফাইল আর আপনি শুধু ডিরেক্টলি এসকিউএলটাকে ইম্পোর্ট করতেছেন, কিন্তু আপনি কিন্তু কোড দিয়ে ইম্পোর্ট করতেছেন না। মানে আমি যেভাবে বললাম যে আপনি এই নোটপ্যাডে এসে এসকিউএল কোড কপি করবেন, কপি করে এখানে এসে এভাবে করে পেস্ট করে দিবেন। আপনি যদি এভাবে করে ইম্পোর্ট করেন তাহলে কোনো ফাইল মিসিং যাবে না। কিন্তু আপনি যদি সরাসরি এইখান থেকে ইম্পোর্ট করেন যে আপনি এখান থেকে একটা এসকিউএল ফাইল, একটা আলাদা এসকিউএল ফাইল আপলোড করবেন এখান থেকে, তাহলে কিন্তু যাবে সব। কারণ তখন বুঝবেন কি কোনটা যাচ্ছে, এক্সিস্টিং যা আছে ওগুলো সব মুছে গিয়ে নতুন গোটা রিপ্লেস হবে। মানে তখন আর দুইটার আর টেবিল ক্রিয়েট হবে, তখন দুইটা সাইডের ডাটা থাকবে না, তখন একটার উপর আরেকটা বসে যাবে। তার মানে যা ছিল ওগুলো সব অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং নতুনটা এসে পেস্ট হবে। বোঝা গেছে? পরবর্তীতে বোঝা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, আরও আলোচনা আসবে এগুলো নিয়ে। আর লাস্ট যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা তো হচ্ছে যে আমরা টেবিল প্রিফিক্স দিয়ে দুটো আলাদা একই সার্ভারের আন্ডারে বা একই ডেটাবেসের আন্ডারে দুটো সাইট তৈরি করলাম, তাই না? এভাবে করে করা যায়। কিন্তু ওয়ার্ডপ্রেসের আরও একটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস মাল্টি নেটওয়ার্ক সাইট, যেটা আসলেই আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত না। ওটা বিশাল একটা চ্যাপ্টার এবং অনেক অ্যাডভান্স। শুধু থিম ডেভেলপমেন্ট জানলেই হয় না, ওটাতে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনিস্ট্রেশন জানতে হবে। ওটা হচ্ছে একটা ডোমেইনের আন্ডারে আপনি হাজার হাজার সাইট তৈরি করতে পারবেন এবং আপনি ওই হাজার হাজার সাইটের জন্য আলাদা কোনো ডাটাবেস দেখবেন না। এটা কীভাবে সম্ভব? এটা বিশাল, আসলে যে দেখতে পারবেন না বলে ভুল, দেখার টেকনিক আছে। মানে ওটা অনেক অ্যাডভান্স ব্যাপার, আপনারা এগুলোতে আগে ভালো করেন। দেন যদি কখনো প্রয়োজন পড়ে, সচরাচর সবাই ওই মাল্টি নেটওয়ার্ক সাইট চালায় না। যাদের মনে করেন যে একটা কোম্পানি কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সাইট দরকার, তারা ইউজ করে। মেইন নামটার দিক থেকে জাস্ট শেষে একটা করে প্রোডাক্ট। হ্যাঁ, না, মাল্টি নেটওয়ার্ক সাইটের সুবিধা আছে যে আপনি ওটা কিন্তু মেইনলি সাবডোমেইনেও হয়, সাব ডিরেক্টরিতে হয়, কিন্তু আমরা বেশিরভাগ সময় সাবডোমেইনেই করি, কারণ সাবডোমেইনটা সার্চ ইঞ্জিনের জন্য ভালো। সাবডোমেইনেই আমরা করি, কিন্তু সাবডোমেইনে করার পরও আপনি একটা প্রিমিয়াম ডোমেইন কিনে ওই সাবডোমেইনটাকে রিডিরেক্ট করে একটা প্রিমিয়াম ডোমেইন বানিয়ে দিতে পারবেন। কেউ বলতে পারবে না যে ওই সাইটটা আর একটা সাইটের অংশ। মনে করেন যে আমার wordpress.rangpursource.com আর rangpursource.com, এটা একটা দুটো আলাদা আলাদা দুটো সাইট। কিন্তু আমি এখন চাচ্ছি যে wordpress.rangpursource.com যেটা, আমি সেইটাকে wordpresstutorial.com এই সাইটে রূপান্তর করবো। তাহলে কি রংপুর সোর্সের কোনো পরিচয় থাকলো ওখানে? এই কাজটা মাল্টি নেটওয়ার্ক দিয়ে করা যায়। মানে টোটালি ডিফারেন্ট একটা সাইট, কোনো পরিচিত নাই যে আপনি কোন সাইটের অধিকারী বা আপনার অধিকার আরও একটা সাইটের উপরে আছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে মাল্টি নেটওয়ার্ক সাইটের সুবিধা। ওয়ার্ডপ্রেস জাস্ট শুরু, মানে এর আসলে শেষ নেই। আপনি এটা নিয়ে যদি টানা 2 বছরের কোর্স করেন তখন হয়তো বলতে পারেন যে না, আমি ওয়ার্ডপ্রেসের কিছু শিখছি। যেমন পিএইচপি, আসলে শেখার এই টপিকগুলো শেখার শুরুটা আছে কিন্তু শেষ নেই। HTML CSS স্টিল নাও আমরা HTML CSS নিয়ে রিসার্চ করি, স্টিল নাও পড়তে হয়, কারণ এত নতুন নতুন টেকনোলজি আসছে, এত নতুন নতুন এলিমেন্ট আসছে যে আসলে ওই বসে থেকে আমি তো শিখছি ওগুলো দিয়েই তো আমার সারা জীবন চলবে। নো, আজ থেকে 2 বছর আগে HTML যেভাবে লিখতাম এখন সেভাবে লিখতে পারি না, কারণ লিখলেও কাজ হবে না। যেহেতু প্রতিনিয়ত ভার্সন আপডেট হচ্ছে, সব আমাদের সঙ্গে তাল মেলাতে হবে। বাট
বেসটা ঠিক রাখতে হবে, যে আপনার বেসটা ঠিক আছে, তাহলে আপনি ওগুলোকে নিজে নিজে আপডেট করতে পারবেন। কিন্তু বেস ঠিক নাই, আপনি পারবেন না করতে এগুলো। ঠিক আছে, তো আপনাদের কোশ্চেন থাকলে বলেন। ওখানে যে ম্যাক্সিমাম দেওয়া আছে এর বেশি চেঞ্জ করা যাবে না, যে ম্যাক্সিমাম আপলোড। ও হ্যাঁ, এরা এখানে বলে দিচ্ছে যে এটা ডিপেন্ড করে মানে সার্ভারের উপর ডিপেন্ড করে। এ বলছে যে 2 মেগাবাইটের বেশি ওপেন করা যাবে না, আপনি এটা ওই সার্ভার কনফিগারেশন থেকে বাড়াই দিতে পারেন। হ্যাঁ, ওয়ান সার্ভার থেকে বাড়াই দিতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যেও আপনি আপলোড লিমিট একটা আছে, যে আপলোড লিমিট ন্যূনতম এতর উপর আপনি আপলোড করতে পারবেন না। যদি এখানে মিডিয়াতে যান, মিডিয়া লাইব্রেরিতে আসেন, মনে করেন যে অ্যাড নিউয়ে গেলেন, আপনি অ্যাড নিউয়ে গেলেন, মনে করেন যে অ্যাড নিউ, হ্যাঁ অ্যাড নিউয়ে গেলে দেখেন এখানে বলছে যে 2 MB বেশি আপলোড করতে পারবেন না। এটা ডিপেন্ড করে এই যে এইটা যা, এই যে এইটাও তা, মানে একই তো সার্ভার, দুইটাই তো সার্ভার একই, তো 2 মেগাবাইটের উপর আপলোড করতে পারবেন না। আবার অনেক সার্ভার দেখবেন যে 50 মেগাবাইট ডাউনলোড করতে পারবেন। আবার আমি নিজেও আমার কিছু ক্লায়েন্টের সাইট দেখছি যে 10 গিগাবাইট পর্যন্ত আপলোড করতে দেয়। এটা ডিপেন্ড করে সার্ভারের উপর, সার্ভার কস্টের উপর। হ্যাঁ না, তবে এটা ঠিক যে খুব বড় ফাইল ওপেন করতে দেওয়া ঠিক না, তাহলে কিন্তু সাইট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখা যাবে এমন একটা বড় স্ক্রিপ্ট আপলোড করছে যে আপনার সাইট সেকেন্ডের মধ্যেই ডাউন, যা ছিল সব কিছু ব্ল্যাঙ্ক করে দিচ্ছে। সো ওই জন্য ফাইল পারমিশন অল্প দেওয়াই ভালো। প্রয়োজনে যদি সাইটটা সিকিউর হয়ে থাকে তাহলে মানে অ্যাপ্রুভালের ভিত্তিতে আপলোড হবে, এই কন্ডিশন রাখা দরকার। যাই হোক, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে দেখবো যে ওয়ার্ডপ্রেসের এই ব্যাক এন্ডটাকে কীভাবে কন্ট্রোল করতে হয়। সো সেই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের কোনো কোশ্চেন আর? সাইফুল ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে উইজার ক্রপ নিয়েই কাজ করবো। উইজার ক্রপ 2 বা উইজার ক্রপ 2 আমরা দরকার নেই। আচ্ছা, ও লাস্টলি যেটা বলি যে উইজার ক্রপ আমাদের দেখার তো দরকার নেই, তাই না? আমরা চাই যে উইজার ক্রপ 2 মানে WC, এই সি তো আমরা দরকার নাই। তো আপনি কীভাবে করবেন? এই যে এখানে আপনি এটা করতে পারেন যে চেক অল করলে সবগুলো চেক হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করতে পারেন, অথবা এখান থেকে জাস্ট একটা করে রিমুভ করে দিতে পারেন। মনে রাখতে হবে যেন আপনি প্রিফিক্স ঠিক রেখে ডিলিট করেন। দেখুন আমার কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখন আমি এগুলোকে ডিলিট করে দিতে পারি। জাস্ট এই সিলেক্ট উইথ ড্রপ ক্লিক করলেন। এখন এখানে বলতে যে কনফিগারেশন, যে ইয়েস হয়েছে, এটা চলে গেল। আমাদের সাইট কিন্তু এখন অলরেডি এটা রান থাকতেছে। আর আমাদের আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে উইজার ক্রপ 2, এই 2টা দরকার নেই। সো আমরা 2টাকে ডিলিট করে দিলাম। আপনাদের জাস্ট ফর এক্সাম্পল এই জিনিসটা বোঝানো হয়েছে। না থাক, আমরা তো WP তেই কাজ করবো, জাস্ট টেবিল প্রিফিক্সটা বোঝানোর জন্য ওটা দেখানো হয়েছে। সো এই পর্যন্তই, ওকে? আচ্ছা।